স্বাগতম জানাচ্ছি তোমাকে উচ্চতর গণিতের পার্ট 2 ক্লাসে। গত ক্লাস দুইটা যারা করেছো তারা বলেছে আমাকে নাকি সার্জিস আলমের মতো লাগে। সত্যি নাকি বলো তো? এমপি টেমপি নির্বাচনে দাঁড়া যাবো নাকি খুব দ্রুত? আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার করতে চাই, যেটা হচ্ছে এই যে থাম্বনেলটা নিয়ে তোমাদের মধ্যে যারা ফার্স্ট দুইটা ক্লাস করেছো কনফিউশন ক্রিয়েট হয়েছে যে ভাইয়া বলছেন আপনি ক্যালকুলেটর দিয়ে সলিউশন করাবেন, কিন্তু দেখাই দিচ্ছেন সবই মায়েটা, তো বুঝলাম না ধোকাদারি করতেছেন নাকি? আর ভাই শুনো, ধোকাদারি করতেছি না। বিষয়টা হচ্ছে যখন আমি এই ভিডিওটা প্ল্যান করতেছিলাম যে আচ্ছা তোমাদের একটা উচ্চতর গণিতে ফ্রি ক্লাস দিব, সেটা হচ্ছে গিয়ে মানে একটা ক্যালকুলেটরের সাহায্যে যাতে 15 মার্ক পাও, মানে এই উচ্চতর গণিতে ক্যালকুলেটর দিয়ে যত ম্যাথ হওয়া পসিবল সবগুলো দিয়ে একটা 1.5-2 ঘন্টার ভিডিও আমি বানাবো ভাবছিলাম। পরে ভাবলাম যে আচ্ছা 4-5 দিন টাইম আছে যেহেতু, তাহলে হচ্ছে আমি মানে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলোতে পোলাপানের প্রবলেম হয়, যেমন চ্যাপ্টার 2-তে অনেকের প্রবলেম হয়, চ্যাপ্টার 3 আজকে আলোচনা করবো চ্যাপ্টার 3-তে অনেকের প্রবলেম হয়, চ্যাপ্টার 4-এর অনেক প্রবলেম হয়, 7-8-9 অনেকের প্রবলেম হয়, বুঝতে পারছো? সো ভাবতেছি যে আচ্ছা ঠিক আছে, ওভারঅল যা যা পসিবল যতদিন টাইম পাই সবগুলো হচ্ছে মানে যা যা পসিবল চ্যাপ্টার ওয়াইজ যা আসতে পারে সব কিছু করায় দেই। তো সেই ধারাবাহিকতায় আজকে 3 নাম্বার ক্লাস সব কিছু করাচ্ছি। তো যখন দেখবো যে আর কুলাইতে পারতেছি না, বেশি সময় নাই, তখন হচ্ছে শুধুমাত্র মানে যতটুকু করাইছি তো করাইছি, বাকি হচ্ছে যদি সময় একদম লাস্টের দিকে চলে আসে তাহলে শুধুমাত্র ক্যালকুলেটর দিয়ে করা যায় যেগুলো, সেই ম্যাথগুলো কিন্তু দিয়ে দিব। তো আপাতত যেহেতু তোমাদের কাছে সময় আছে, আজকে কয় তারিখ? 1 তারিখ, 2, 3, এখনো 2 দিন সময় আছে। আজকে একটা ভিডিও আপলোড দিচ্ছি, রাতে হয়তো বা আরেকটা দিব। তো 2 দিন সময় আছে, এখনো 2 দিনে আরও আমি 4-5টা চ্যাপ্টার তোমাদের কভার করে দিতে পারবো। তাহলে দেখা যাবে যে ক্যালকুলেটরও কভার হয়ে গেল, 25 মার্কের প্রিপারেশনই কভার হয়ে যাবে। এটাই আর কি করতেছি। সো অনেক কথা বলে ফেললাম, তো এখানে জাস্ট আরেকটা জিনিস ইনফরমেশন দিতে চাই ক্লাসটা শুরু করার আগে। 1 মিনিট কেউ একটু মাইন্ড করো না। তো সেটা হচ্ছে কি ভাইয়া, দেখো যে তোমরা জানো যে আমি এসএসসি নিয়ে কাজ করতেছি তোমাদের একদম শুরু থেকে এই বছরই। আলহামদুলিল্লাহ 12,500 মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, সবাই একদম A to Z এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট, একদম সবাই। তো তাদের নিয়ে আমার একটা প্ল্যান আছে যে এইচএসসি তে যখন তোমরা উঠবা 26 এবং 27 দুটার জন্য এইচএসসি একদম শুরু থেকে তোমাদের আমি প্রিপারেশন নেবো 3টা সাবজেক্টে। তোমরা তো সায়েন্স গ্রুপে 3টা সাবজেক্ট আইসিটি, ফিজিক্স অ্যান্ড হচ্ছে ম্যাথ। ইউটিউবে ফ্রি ক্লাস থাকবে, প্লাস আমার কিন্তু প্রাইভেট ব্যাচ এই বছর আমার হাত থেকে বের হয়েছে। যদিও স্টুডেন্ট ছিল মাত্র 7 জন, কিন্তু এখন তোমরা তো অনেকজন আছো, চাইলে আমার কাছে কিন্তু একদম প্রাইভেট অনলাইন ব্যাচ মানে মান্থলি পেইড করে পড়তে পারো, অথবা আমার যে প্রি রেকর্ডেড ক্লাসগুলো আছে মানে রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে রাখবো। তো সেখান থেকে তোমরা যখন ইচ্ছা ঢুকে ক্লাস দেখবে। আর ওই তো প্রাইভেট ব্যাচেরও কিন্তু একদম রেকর্ডেড ক্লাসগুলো খুব সাজানো বা গুছানোভাবে থাকবে একদম শুরু থেকে। ইন্টারের সিলেবাস হিউজ, তো একদম শুরু থেকে আমি তোমাদের পড়াইতে চাই। তো পেইড ব্যাচও যদি হয় তাহলে মনে করো একটা বিরিয়ানির টাকা দিয়ে তুমি 1 মাস পড়তে পারবা, ঠিক আছে? যেটা একদম মান্থলি, ধরো 1 প্লেট বিরিয়ানি খাইতেছো, তো সেই বিরিয়ানির টাকা দিয়ে 1 মাস পড়তে পারবা একদম আমার কাছে, মানে পুরাটা মাস। হ্যাঁ, আর যারা আমি প্রাইভেট ব্যাচে একদম খুবই লিমিটেড স্টুডেন্ট নিব, তো দেখা গেছে যে তাদের সাথে সবসময় আমার কন্ট্যাক্ট থাকবে, যোগাযোগ থাকবে, প্রবলেমগুলো সলভ করব। মানে ধরো প্রত্যেক দিনই বলতে গেলে যে কথা হবে। আর ক্লাস টাইমে তো মানে ওরা একদম যেহেতু মান্থলি পেইড ব্যাচ, তো দেখা গেছে যে আমি ধরো বাসায় গিয়ে পড়াইলে যেরকম পড়াইতাম ওরকমভাবে ওদের সাথে কন্ট্যাক্ট থাকবে। আর যারা প্রি রেকর্ডেড তাদের সাথেও কিছুটা এরকমই কন্ট্যাক্ট থাকবে। আর ইউটিউবে তো তোমরা যেভাবে ক্লাস করতেছো ওইরকমভাবে পাবাই। তো এইচএসসির এই ক্লাসগুলো করার জন্য একটু মানে জাস্ট তোমাদের ইনফোটা দিয়ে রাখো যে ভাইয়া আপনার ক্লাসগুলো করতে চাই। যখনই ক্লাসগুলো শুরু করব, যারা পেইড ব্যাচে একদম মান্থলি পেইড ব্যাচে ভর্তি হতে চাবা তাদের সাথে আমি একদম সরাসরি যোগাযোগ করে তাদেরকে আমার সাথে নিয়ে নিবো একদম মান্থলি পেজ যার। আর প্রি রেকর্ড যারা, যখন প্রি রেকর্ডের ক্লাসগুলো আপলোড দিব তখনও তোমাদের সাথে যোগাযোগ করবো। তো যে কোনো ভিডিওতে, এই যে পার্ট 1-এর ধরো এই পার্ট 1-এর ভিডিওতে গেলা, পার্ট 1-এর ভিডিওতে গেলে এই যে এইচএসসি 2026-27 প্রি বুকিং ফর্ম, তো এই ফর্মটাতে জাস্ট ক্লিক করে তো তুমি এখানে তোমার এই যে কি দিবা বলো তো, নাম দিয়ে দিবা, নাম্বার দিয়ে দিবা, তোমার ব্যাচটা সিলেক্ট করে দিবা, বোর্ড আর কোন 3টা সাবজেক্ট পড়তে চাও আর কীভাবে পড়তে চাও, ফ্রি পড়তে চাও, প্রি রেকর্ডেড প্রাইভেট ব্যাচে পড়তে চাও নাকি মান্থলি পেইড প্রাইভেট ব্যাচে পড়তে চাও। সো যেটা ইচ্ছা তোমার সেইভাবে তুমি হচ্ছে ফর্মটা ফিল আপ করে নাও। যখন আমি ক্লাসগুলো শুরু করবো তোমাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে, স্পেশালি যারা হচ্ছে একদম মান্থলি প্রাইভেট ব্যাচে পেইড প্রাইভেট ব্যাচে পড়তে চাও 1 প্লেট বিরিয়ানির টাকা দিয়ে, ঠিক আছে, পুরা মাস। তো তাদের সাথে একদম সরাসরি যোগাযোগ থাকবে, তোমাদের পড়াশোনার খোঁজ খবর থাকবে, তোমাদের মান্থলি পরীক্ষার ব্যবস্থা থাকবে, প্লাস আমি তোমাদের সাথে তোমাদের পড়াশোনার করাটা মানে মনে করো যে সবসময় আমার হাতের নিচে থাকলা তোমরা, এরকম আর কি। তো এরকমভাবেই আমি স্টার্ট করতে চাচ্ছি তোমাদের 25 ব্যাচের স্টুডেন্টগুলো নিয়ে যারা এইচএসসি 26-এ যাবা। তো এইভাবে তুমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আজকে স্লাইডটা আপলোড দিয়ে দিব, 1 থেকে চ্যাপ্টার 3-এর স্লাইডটা আপলোড দিয়ে দিব, ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করি। আজকে কিসের উপর কি ক্লাস নেবো বলতে ভাই? চ্যাপ্টার 3-এর উপর। তো এর আগে দেখতেছো অধ্যায় 1-2 আমাদের শেষ, এভাবে আর যাচ্ছি না, অধ্যায় 1-2 আমাদের শেষ। তাহলে আজকে আমরা শুরু করতেছি হচ্ছে চ্যাপ্টার 3 থেকে। তো চ্যাপ্টার 3 কোথায়, চ্যাপ্টার 3 কোথায়? এই তো চ্যাপ্টার 3 থেকে শুরু করতেছি। চ্যাপ্টার 3 কোথায়?
আচ্ছা, এই যে চ্যাপ্টার 3 এখান থেকে শুরু হয়েছে। চ্যাপ্টার 3-এর 1 নম্বর প্রশ্নটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই যে চ্যাপ্টার 3 থেকে আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি। চ্যাপ্টার 3-এর যাদের এমসিকিউতে ভয় আছে, আমি তোমাদের যে এমসিকিউগুলো করাবো, এরপরে তুমি জাস্ট টেস্ট পেপারটা খুলে বললো যে ভাইয়া আপনি আমাকে করাইছেন আর আমার এই আমিও করছি, তো কতটুকু তুমি বুঝো, কতটুকু বুঝো না, এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি কি এমপি নির্বাচনে দাঁড়াবো নাকি সাজিদ ভাইয়ের সান্নিধ্যে কে বলবো ভাই আপনার মতোই তো আমি দেখতে ছোট ভাই, আপনার নিয়ে নেন আমারে, তো একটু আমার জানায়ও কমেন্ট করে। ঠিক আছে, তো এখানে দেখো কোনো ত্রিভুজের বাহুতয় যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার হলে মধ্যমাতয়ের বর্গের সমষ্টি নির্ণয় করো। কাহিনীটা আগে তোমার কি বলছে বোঝার দরকার নাই, তুমি জাস্ট আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। মনে করো এটা একটা ত্রিভুজ, মনে করো ভাইয়া একটা ত্রিভুজ নিয়ে নিছি। ঠিক আছে, তো এই ত্রিভুজের ধরো এখন আমি কি নিব, তিনটা ধরো হচ্ছে ত্রিভুজটা একটা নাম দিই এ বি সি ডি। ঠিক আছে, এই তিনটা নাম দিই, তাহলে হচ্ছে এ, একটা নাম দিলাম হচ্ছে বি, একটা নাম দিলাম হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের কি বলতো ত্রিভুজের বাহুতয়। ত্রিভুজের কি বাহুত্রয়, বাহুত্রয় কি এ বি সি। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের বাহুর এই যে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে মনে করো এটা। ঠিক আছে, বিসি বাহুর মধ্যবিন্দু ধরো হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এই যে এ বি, তাহলে এটা হচ্ছে আমাদের কি বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এবি বাহুর মধ্যবিন্দু এটা মনে করো হচ্ছে ই। ঠিক আছে, আর এসি বাহুর মধ্যবিন্দু এটা মনে করো হচ্ছে কি এফ। যদি এটা হয় তাহলে এই মধ্যবিন্দুগুলো যদি বিপরীত শীর্ষ থেকে আমি এভাবে যোগ করে দেই, আচ্ছা যোগ করব একটা ভালো জিনিস দিয়ে যোগ করি, এভাবে যদি আমরা যোগ করে দিই, ধরো এটার সাথে এটাকে যোগ করে দিলাম, এটার সাথে এটাকে যোগ করে দিলাম, এবং এটার সাথে এটাকে যোগ করে দিলাম। সো আচ্ছা একটুখানি সুন্দর হয়নি, তো আমার আসলে হাত দিয়ে কেন সুন্দর হয় না জানো, কারণ আমি কি করছি বলতো, হাত দিয়ে নিছি, মানে আমি মধ্যবিন্দুগুলো হাত দিয়ে নিছি। সো মধ্যবিন্দুগুলো হাত দিয়ে নেওয়ার কারণে তোমার এখানে আর কি অ্যাকুরেট হয়নি, মধ্যবিন্দুগুলো হাত দিয়ে নেওয়ার কারণে অ্যাকুরেট হয়নি। তো আমি আবার অ্যাকুরেট করে একটু আঁকার ট্রাই করি। তো মধ্যবিন্দুটা যদি নেই এই বরাবর যাবে, তো দেখো মধ্যবিন্দুগুলো যদি অ্যাকুরেটলি নেই তাহলে সবাই একটা বিন্দুতে ছেদ করবে। এটা আমাদের কি ছিল বলতো, এটাই আমাদের ডি ছিল। তো এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র। আচ্ছা ভরকেন্দ্র কি, পরিকেন্দ্র কি, তারপর হচ্ছে লম্ববিন্দু কি, এগুলো আমি পরে আলোচনা করব পরের কোয়েশ্চেনগুলোতে, বাট এখানে জাস্ট এটা দেখো। তো মনে করো তাহলে এই যে আমাদের এই যে দেখো এই যে এডি বাহু, মানে এখন আমরা এই যে এর বিপরীত বাহু কি এ, তাহলে বিসি বাহুর নাম দিলাম মনে করো এ। বি এর বিপরীত বাহু কি এসি, এসি বাহুর নাম দিলাম মনে করো হচ্ছে বি, মানে এই যে যেটা হচ্ছে কোণ তার বিপরীত বাহু এটা হচ্ছে বি, এটা যদি সি হয় তাহলে এটা হচ্ছে কি স্মল সি। তাহলে বিসি বাহুর নাম হচ্ছে এ, তাই এসি বাহুর নাম হচ্ছে এফ, এবং এবি বাহুর নাম হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের তিনটি বাহু। বাহুগুলা কি কি ভাইয়া, এ এ আচ্ছা কি এফ কেন দিতেছি রে ভাই, আচ্ছা সরি এখানে তো এটা স্মল এফ, ক্যাপিটাল এফ দেবো, ক্যাপিটাল এফ দেবো, তাই তো। তাহলে এই যে আমাদের এটা হচ্ছে স্মল বি, আর এটা হচ্ছে আমাদের কি সি, তাহলে এটা হচ্ছে আমাদের কি স্মল সি। ওকে, তাহলে আমাদের এই যে ত্রিভুজের তিনটা বাহু কি কি, এ বি আর সি। ত্রিভুজের তিনটা বাহু কি ভাইয়া, এ বি সি। ওকে, এখন এই যে মধ্যমা কি বলতো, এই যে শীর্ষ থেকে মধ্যবিন্দুর উপর যে লম্বটা আনলাম সেই মধ্যমা, তো এই মধ্যমাটার নাম দিলাম মনে করো হচ্ছে ডি। এই মধ্যমাটার নাম দিলাম কি ডি। এই যে বিএফ মধ্যমা, এই মধ্যমাটার নাম দিলাম ধরো এ ই। ঠিক আছে, আর এই যে এই মধ্যমাটা, এই মধ্যমাটার নাম দিলাম ধরো হচ্ছে এফ, মানে সিএফ সিই যে মধ্যমা সেটার নাম দিলাম হচ্ছে এফ। বুঝতে পারছো? তাহলে আমরা ত্রিভুজের মধ্যমত্রয় কি পাইলাম, ত্রিভুজের মধ্যমত্রয় কি পাইলাম, তিনটা মধ্যমা পাইলাম, তিনটা বাহু পাইলাম। তাহলে বাহুগুলোর নাম কি দিছি, এ বি সি। মধ্যমাত্রয়ের নামগুলো কি দিছি, ডি ই এফ। বাহু তিনটা হচ্ছে এ বি সি, মধ্যমা তিনটা হচ্ছে ডি ই আর এই যে এফ, এটা হচ্ছে ডি ই এফ, এই হচ্ছে মধ্যমা। এখন এই বাহু আর মধ্যমার মধ্যে একটা সম্পর্ক আছে। ঠিক আছে, বাহু আর মধ্যমার মধ্যে একটা সম্পর্ক আছে। তো সম্পর্কটা কি দেখো, সম্পর্কটা হচ্ছে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস হচ্ছে ই স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার। এই ইনফরমেশনটা এখনই তুমি মুখস্থ করে ফেলো। এই 3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 4 বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এই ইনফরমেশনটা এখনই মুখস্থ করে ফেলো, অনেকগুলো এমসিকিউ এটা দিয়ে হয়ে যাবে, অ্যান্ড এইটা রিলেটেড এমসিকিউ আসবেই। তুমি জাস্ট লিখে রাখো ভাই, লিখে রাখো। তো আমি বুঝাই দিছি না কিভাবে আসছে, তোমার মনে রাখার দরকার নেই, জাস্ট এটা মুখস্থ রাখো যে বাহুগুলার বর্গের স্কোয়ারের 3 গুণ হচ্ছে আমাদের মধ্যমাত্রয়ের বর্গের স্কোয়ারের হচ্ছে কি মানে মানে মধ্যমাত্রয়ের স্কোয়ারের যোগফলের 4 গুণ। এই জিনিসটা জাস্ট খালি মনে রাখো, ঠিক আছে। এখন এই জিনিসটা দেখো, এখান থেকে তুমি যদি আরো একটা জিনিস বের করতে চাও, সেটা কি, মনে করো যে তুমি এই যে ডি স্কোয়ার ইকুয়াল টু লিখতে চাও, ঠিক আছে।
মানে যে কোনো একটা মধ্যমা, ধরো একটা মধ্যমা হচ্ছে কি ডি স্কোয়ার, তো ডি স্কোয়ার যদি তুমি লিখতে চাও তাহলে এই যে ডি এর দুই পাশে কয়টা বাহু আছে বলো তো, এই যে ডি মধ্যমা, এই পাশের একটা বাহু হচ্ছে সি, এই পাশের একটা হচ্ছে এফ, তাহলে তুমি লিখবা 2 ইন্টু সি স্কোয়ার প্লাস, আচ্ছা এফ না বি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে 2 ইন্টু সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে ডি এর দুই পাশে দুইটা বাহু লিখবা, তাহলে 2 ইন্টু সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এই যে দেখো এই যে এই দুই বাহুর অপোজিটে কি আছে, এই যে ডি, এ থেকে ডি পর্যন্ত এটা কি আছে, এ আছে না, তাহলে এখানে হবে কি মাইনাস এ স্কোয়ার বাই হচ্ছে 4। তাহলে তুমি এখান থেকে কি পেয়ে যাবে বলো তো, ডি পেয়ে যাবে, যে স্কোয়ারটাকে যদি রুট করো তাহলে তুমি কি যে কোনো একটা মধ্যমা এ ডি এর মানে ডি পেয়ে যাবা, ঠিক আছে, ডি একটা মধ্যমা পেয়ে যাবা। আচ্ছা ডি স্কোয়ার আমাদের গেল। এবার হচ্ছে আমি যদি ই বের করতে চাই, তাহলে আমি ই বের করতে চাইলে ই স্কোয়ারের যে সূত্রটা ই বের করতেছি, তাই না, তাহলে ইটা কোন বরাবর গেছে, এই বরাবর না, এর দুই পাশে দুইটা কি আছে, বাহু আছে না, তাই ই গেছে এই বরাবর, এই পাশের বাহুটা হচ্ছে সি, এই পাশের বাহুটা হচ্ছে এ, তাহলে 2 দিয়ে দুই পাশে দুইটা বাহু লিখবা, তাহলে এটা কি বলতো সি স্কোয়ার প্লাস হচ্ছে কি এ স্কোয়ার, ঠিক আছে না, 2 ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 4টাকে একটু উপরে লিখি। আচ্ছা তাহলে 2 ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর থাকে কি বি স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এখানে কত লিখবা 4। তো এটা আমাদের গেল ডি স্কোয়ার আর ই স্কোয়ার, কি গেছে ডি স্কোয়ার আর ই স্কোয়ার। এবার যদি আমি এফ স্কোয়ারের কথা চিন্তা করি, মানে বা ডিই আর হচ্ছে এফ স্কোয়ারের কথা যদি চিন্তা করি, তাহলে এফ স্কোয়ার ইকুয়ালটা আমাদের কি আসবে বলো তো, এখানে একটা 2 দিব, 2 দিয়ে এই যে এফ এর দুই পাশে কে আছে বলো তো, এফ এর দুই পাশে কোন কোন বাহু আছে, একটা আছে বি আর একটা হচ্ছে এ, তাহলে আমরা এখানে কি হবে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, আর হচ্ছে মাইনাস কে যাবে, মাইনাস যাবে হচ্ছে সি স্কোয়ার এফ স্কোয়ারের ক্ষেত্রে, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার ডিভাইডেড বাই 4। তো এই ইনফরমেশনগুলো মুখস্থ করে ফেলো এখনই, এগুলো খুবই কাজে আসবে, পুরো এমসিকিউতে খুবই কাজে আসবে। এখন এই জিনিসটারই আমি আরেকটুখানি সুন্দর করে দিতে চাই, ঠিক আছে, এই ইনফরমেশনগুলোকে আরেকটুখানি সুন্দর করে দিতে চাই। দেখো কি করি, এখন যদি এই যে ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হয়ে যায়, ঠিক আছে, ত্রিভুজটা যদি কি হয়ে যায় ভাইয়া, ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হয়ে যায় তাহলে একটা স্পেশাল ঘটনা ঘটবে, সেই ঘটনাটা আমি তোমাদের একটুখানি লিখে দিতে চাই। তার আগে এটাকে ছোট্ট করে একটা সাইডে রেখে দিই, ধরো এই সাইডটাতে এখানে রেখে দিলাম, ঠিক আছে, এই সাইডটাতে এখানে রেখে দিলাম, আর একটু ছোটো করে রাখবো, সমস্যা নাই তো, তোমাদের স্লাইড যখন দিয়ে দিব তখন তোমরা স্লাইড থেকে আর কি এটা যখন দেখবা তখন দেখবা এটা তোমরা পাবা। আচ্ছা তাহলে এখন আমি যদি ত্রিভুজটারে কি ত্রিভুজ নেই, মনে করো সমকোণী ত্রিভুজ, আচ্ছা এটাকে একটা বক্স করে বক্সের ভিতরে সুন্দর করে রেখে দিই, তখন আমি ত্রিভুজ একটা নিব হচ্ছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা বক্স করে বক্সের ভিতরে এইভাবে আলাদাভাবে রেখে দিলাম। ওকে, এবার আমরা নিব ত্রিভুজটা যদি কি হয়, একটা সমকোণী ত্রিভুজ হয়, ত্রিভুজটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজটা আমি একটুখানি এঁকে নিই, এই পাশে রাখি, কোনটা সমকোণটা এই পাশে রাখি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ নিলাম। তো সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নাম দিয়ে দিই, তাহলে বাহুগুলোর যদি নাম দেই তাহলে এটা হচ্ছে মনে করো এ, এটা হচ্ছে আমাদের বি বাহু, আর এটা হচ্ছে আমাদের কি সি বাহু। তো এ এর বিপরীত বাহু, আচ্ছা মধ্যমাত্র হয় যদি আমি একটু চিন্তা করি, তাহলে এটার মধ্যবিন্দু, আগে আমি দাগগুলা টানি, মধ্যমা আমাদের কি হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, তো আমি একটুখানি দাগগুলা টেনে নিই, ঠিক আছে। সো এই যে দেখো এই বিন্দুর মধ্যমা এটা মনে করো হচ্ছে এটা, ঠিক আছে, আরেকটা মধ্যমা যদি আঁকি তো এই মধ্যমাটা মনে করো হচ্ছে এটা, ঠিক আছে, মানে এই সি বিন্দুর মধ্যমা যদি আঁকি তাহলে সেটা মনে করো হচ্ছে এরকম, ঠিক আছে। তো এই যে দেখো মধ্যমা, তাহলে এখন আমি একটু নামকরণ করে নিই, তাহলে এবিসি, যদি এ বাহুর বিপরীত, আচ্ছা এটার নাম, এই পয়েন্টগুলোর নামও আমি চাইলে দিতে পারি ডি ই এফ, ঠিক আছে, আমি দিলাম ডি, এই পয়েন্টের নাম ডি, এই পয়েন্টের নাম ই, এই পয়েন্টের নাম মনে করো এফ, এভাবে আমি দিলাম, ঠিক আছে, এভাবে আমি দিলাম। এখন আমি কি করতে পারি বলো, এখন আমি হচ্ছে এই যে জাস্ট এ বাহুর বিপরীত এটা হচ্ছে আমাদের এ বাহু নাম দিলাম, বি এর বিপরীত এটার নাম দিলাম হচ্ছে বি, সি এর বিপরীত এই বাহুর নাম দিলাম হচ্ছে সি, এই যে মধ্যমা এই মধ্যমাটার নাম দিলাম হচ্ছে ডি, এই মধ্যমাটার নাম দিলাম হচ্ছে ই, আর এই যে আচ্ছা এই পাশে লিখি না, এই পাশে লিখি, এই যে এটা হচ্ছে আমাদের ডি ই আর ই, আর এটা হচ্ছে আমাদের কি মনে করো এফ, এই যে এই মধ্যমাটার নাম দিলাম মনে করো হচ্ছে এফ। ওকে, তো এখন এই যে এই ত্রিভুজের জন্য যদি আমি এই সম্পর্কটা লিখি, বলতে এই সম্পর্কটা আচ্ছা লিখি, তো দেখো এখান থেকে দেখো আমরা এই সম্পর্কটা অনুযায়ী কি আসে বলতো 3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস হচ্ছে ই স্কোয়ার প্লাস হচ্ছে কি এফ স্কোয়ার, ঠিক আছে, এটা আমাদের আসছে, এতটুকু বুঝছো। এখন দেখো তো এই যে এসি কি আমাদের অতিভুজ না, তাহলে অতিভুজ যদি হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো বি স্কোয়ার, দেখো অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার না। তো এখানে যে আমি এ স্কোয়ার আর সি স্কোয়ার লিখছি, এই জায়গায় আমি কি লিখে দিতে পারি বলতো, বি স্কোয়ার লিখে দিতে পারি না, এখানে কিন্তু আমি বি স্কোয়ার লিখে দিতে পারি, তো এখানে আমাদের 3 থাকলো,
এ স্কোয়ার আর সি স্কোয়ারের জায়গায় আমি লিখলাম বি স্কোয়ার, আর এই বি স্কোয়ার আগে থাকতেই ছিল, তো এখানে আমি লিখলাম কি বলতো বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো আগে এখানে আমাদের কি আসছে এ স্কোয়ার সি স্কোয়ার, একটা বি স্কোয়ার আসছে, আর এখানে আরেকটা বি স্কোয়ার আসছে। ওকে, আর এই পাশে আমাদের কি চলে আসতেছে বলতো 4, এখানে আমাদের যেটা ছিল সেটাই ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার আসছে। ওকে, এখান থেকে দেখো 2b স্কোয়ার চলে আসবে না, 2b স্কোয়ার, তাহলে 3 ইন্টু 2b স্কোয়ার সমান সমান হচ্ছে 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার। তো এখন দেখো বোথ সাইডকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো বলো তো, আমরা এখানে পাবো হচ্ছে 3b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা 3টাকেও যদি ওই পাশে পাঠিয়ে দিই, আচ্ছা আগে লিখি 3b স্কোয়ার ইকুয়াল টু কি আসবে আমাদের 2 ইন্টু ডি স্কোয়ার প্লাস হচ্ছে ই স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার, এটা আসছে। এখন আমি যদি এই 3টাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা এখানে কি পাইতেছি বলো তো বি স্কোয়ার, কি পাইতেছি বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু, হ্যাঁ 2 ইন্টু ডি স্কোয়ার 2/3, 3টা এই পাশে পাঠিয়ে দিলাম, ধরো ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার। তার মানে সমকোণী ত্রিভুজ হইলে মধ্যমা এবং বাহুর মধ্যে সম্পর্ক কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু 2/3 ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। মনে থাকবে, যদি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে বাহুর মধ্যে আর সম্পর্ক দরকার নাই, খালি অতিভুজের মধ্যে সম্পর্ক করলেই হবে। সেই সম্পর্কটা কিরকম, সেই সম্পর্কটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের 2/3 ডি স্কোয়ার ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা এখানে আমাদের এই প্রশ্নের দিকে তাকাই। এবার প্রশ্নটা আমাদের কি বলছিল বলতো, কোনো ত্রিভুজের বাহুত্রয় যথাক্রমে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার হলে মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টি, মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টি মানে কি ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার না, মধ্যমাত্রয় কি ডি ই এফ, তাদের বর্গ ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার বর্গের সমষ্টি। তো আলটিমেটলি আমাকে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ারই বের করতে বলছে। তাহলে আমরা ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি বলতো 3/4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সুতরাং এখান থেকে আমরা যদি লিখি তাহলে এই যে এখানে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটাই তো আমাদের বের করতে বলছে মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি আসবে, এই যে 3 এর পাশে 4টা জাস্ট নিচে চলে যাবে, এখানে কত আসবে আমাদের 3/4 আসলো, 3/4 আসছে, 3/4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 3/4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এখানে আমরা 3/4 লিখলাম। এর জায়গায় কত লিখবো বলো তো, বাহুত্রয় যথাক্রমে 3 4 5 না, তাহলে হচ্ছে আমরা এখানে কি লিখবো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। দেখো এটা জাস্ট ক্যালকুলেটারে তুলে দিবা, যার কাছে যেই ক্যালকুলেটার আছে সেটা দিয়েই তুলে দিবা। তো আমার কাছে এটা আছে, আমি এটা দিয়ে তুলতেছি। তো আমরা এখানে কি পাইছিলাম বলো তো 3/4, এটা তো আর ক্যালকুলেটার ট্রিক্স নয়, এটা তো জাস্ট নর্মাল ক্যালকুলেটার ব্যবহার, ইন্টু জাস্ট ক্যালকুলেটর তুলে যদি ইকুয়াল দেই তাহলে আমরা এসডিতে ক্লিক করলে 37.5 আমাদের কিন্তু চলে আসতেছে। এই যে 37.5 আমাদের অ্যান্সার কিন্তু সুন্দর করে চলে আসলো। জাস্ট ক্যালকুলেটারে কি করলাম, এই যে 3/4 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার এই জিনিসটাকেই বসাইলাম। দেখো ক্যালকুলেটারে 3/4 ইন্টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, আমাদের অ্যান্সার চলে আসছে কত বলতো 37.5। এই ছিল টোটাল ইনফরমেশন। দেখো ভাই, একটা এমসিকিউ করতে গিয়ে যত এমসিকিউর ইনফরমেশন তোমার পসিবল সবগুলো ইনফরমেশন দিয়ে দিছি। ভিডিওটা একটু লম্বা হবে বাট তোমার তথ্যের কোনো ঘাটতি কিন্তু হবে না। ঠিক আছে, এরপরে দেখো বিএন এর উপর এ বি এর লম্ব অভিক্ষেপের কথা বলতে আমি তোমাকে কিচ্ছু বলতে চাই না, আমি বলতেছি টর্চ লাইট আর ছায়া। তুমি যদি একটা টর্চ লাইট মারো, তোমার যেখানে ছায়া পড়বে সেটাই হচ্ছে তোমার লম্ব অভিক্ষেপ। এখানে তোমাকে বলছেই বলো তো কি বলছে, বিএন এর উপর কার লম্ব অভিক্ষেপ, এ বি এর লম্ব অভিক্ষেপ। এখন মনে করো তুমি এই বরাবর একটা টর্চ লাইট মারবা, ঠিক আছে, এই বরাবর মনে করো তুমি একটা টর্চ লাইট মারবা। তো টর্চ লাইট যদি মারো তাহলে বলো তো এই আলোটা এই বরাবর যদি আসে তাহলে আলোটা কোন বরাবর পড়বে বলো তো, এই বরাবর আলোটা পড়বে না। এই যে এ বি এর ছায়াটা, এই ছায়াটা কোন বরাবর পড়বে, এই বরাবর পড়বে না। বুঝতে পারছো? যেহেতু তুমি এই বরাবর আলো মারতেছো, মনে করো আলোটা এই বরাবর আসতেছে, এই বরাবর আলোটা আসতেছে, এই বরাবর আলোটা আসতেছে, তাহলে ছায়া কতটুকু পড়বে বলো তো, এতটুকু ছায়া পড়বে না, এতটুকু ছায়া পড়বে না। তাহলে বিএন এর উপর এই যে এ বি এর ছায়া, এ বি বরাবর এই বরাবর যদি লাইট মারো তাহলে এই যে এ বি তো এতটুকু অংশ ঢেকে আছে, তাহলে ছায়াটা কোন বরাবর পড়বে, বিসি এর। তাহলে বিএন এর উপর এ বি এর লম্ব অভিক্ষেপ কোনটা বলো তো, বিসি। এটা আমরা এখানে বুঝলাম, এখানে বুঝলাম। তো তোমাকে আমি যদি আরো নর্মালি বুঝাইতে চাই যে ভাই লম্ব অভিক্ষেপ বের করবা কিভাবে, দেখো যেই বাহুর উপর লম্ব অভিক্ষেপ বলবে, আগে বলতে কার উপর লম্ব অভিক্ষেপ, সবার আগে সেটা বের করবা কার উপর। তো এখানে আমাদের বলছে বিএন এর উপর, তাহলে এই যে বিএনটাকে আমরা আগে কি করে নিলাম, সেট করে নিলাম। ঠিক আছে, আমি এখানে একটা লাল কালির কলম নেই, বিএনটাকে আগে আমরা কি করব, সেট করে দিব। ওকে,
সো দেখো সবার আগে আমরা কি করবো, এই যে বিএনটাকে সেট করে নেব, কারণ এটার উপর লম্ব বিক্ষেপ। এরপর কার লম্ব বিক্ষেপ, এই যে এটার লম্ব বিক্ষেপ। তো এখানে এটা মিলছে কোথায়, এখানে। তো এই যে এইখান থেকে একটা লম্ব টানবা, তাহলে লম্ব বিক্ষেপটা আসলে কতটুকু পাবো বলো তো, এতটুকু। ওকে, এখন আমি তোমাকে আরেকটু বুঝাই। ধরো আমি বললাম যে এমএন এর উপর এসি এর লম্ব বিক্ষেপ, তাহলে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে একটা লম্ব টানবা, তাহলে সেই লম্ব বিক্ষেপটা কতটুকু হবে বলো তো, এই যে এমএন পর্যন্ত না, তাহলে এইটা হচ্ছে গিয়ে লম্ব বিক্ষেপ। বুঝতে পারছো? তাহলে এসি, এই যে এমএন এর উপর এসি এর লম্ব বিক্ষেপ কি, এমএন নিজেই। ওকে, এখন আমি তোমাকে জাস্ট আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে দেখো আমি যদি তোমাকে বলি যে ঠিক আছে ভাইয়া, এই যে ওএন, এই যে ওএন এর উপর এমএন এর লম্ব বিক্ষেপ, এটা লম্ব বিক্ষেপ বের করো। তোমার কাজ হচ্ছে কি, এটা তো অলরেডি এই পয়েন্টে আছে, এই পয়েন্ট থেকে এইখানে একটা লম্ব টানা। তাহলে এই যে এতটুকু অংশ যেটা পাইছো, কোথা থেকে কোন পর্যন্ত বলো তো, এই যে এতটুকু পর্যন্ত, এই পর্যন্ত যেটা পাইছো সেটাই হচ্ছে এই যে এমসি এর লম্ব বিক্ষেপ ওএন এর উপর, সেটা হচ্ছে কি এমএন। এই যে লম্ব বিক্ষেপটা তাহলে কি বলো তো, এম ইন্টু এন। বুঝতে পারছো? এটা হচ্ছে রেখার। এখন আমি তোমাকে যদি বলি যে ওএন এর উপর এ এম এর লম্ব বিক্ষেপ, তুমি আমাকে বলতে পারবা এটা কত হবে? বলতে পারবা? বলো, কি বের করবা বলো। ওএন এর উপর এ এম এর লম্ব বিক্ষেপ, তাহলে কোনো রেখা যদি ওই রেখার যে রেখার উপর লম্ব বিক্ষেপ বের করবা তার উপর লম্ব হয়, তাহলে দেখো কোনো লম্ব বিক্ষেপ কি পাবা, একটা বিন্দু পাবা। সেই বিন্দুটা কোথায়, এই যে পাদবিন্দু। কেন, বুঝতেই আসছো যে ভাই তুমি যদি এবার টর্চ লাইট মারো তাহলে এই রেখা তো এই বরাবর, ছায়া তো পড়বে না, তাহলে জাস্ট এই পাদবিন্দুটাই কি হবে, লম্ব বিক্ষেপ। আর এটার মান কত হবে বলতো, এই ক্ষেত্রে মান কত হবে, 0। তার মানে কোনো রেখা যদি অপর রেখার উপর লম্ব হয়, লিখে রাখো, কোনো রেখা যদি অপর রেখার উপর লম্ব হয় তাহলে লম্ব অভিক্ষেপ হবে একটি বিন্দু এবং তার মান হবে কি, 0, এটা মনে রাখো। আর কোনো রেখা যদি অপর রেখার উপর সমান্তরাল হয়, যেমন দেখো এই যে এসি আর হচ্ছে এই যে ওএমএন, এটা কিন্তু সমান্তরাল। তাহলে এই যে দেখো, এই যে ওএমএন এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ কিন্তু হচ্ছে এই এসি এরই সমান, কি সমান। এই দুটো ইনফরমেশন লিখে রাখো, তাহলে আশা করি লম্ব অভিক্ষেপের যত কাহিনী আছে সব হচ্ছে বুঝতে পারছো। কিসের মান 0 বলো তো, এই যে এইটার মান 0। এই যে এএম এর উপর এএম এর লম্ব অভিক্ষেপ ওএন এর উপর, এটা কত আসবে ভাইয়া, এটা কিন্তু 0 আসবে। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে দেখো লম্ব অভিক্ষেপের কাহিনী শেষ। এখন তোমাকে বলছে চিত্রে বিডি এর মান কত, তাহলে চিত্রে কিসের মান চাইছে বলো তো, বিডি এর মান চাইছে। তো এটা আসলে আমরা উপপাদ্য দিয়েও করতে পারি, আর এখন সহজেই হয়ে যায়। দেখো এখানে দুইটা সমকোণ আছে, এই যে একটা সমকোণ, এটা একটা সমকোণ, আবার এই যে আরেকটা সমকোণ, এই যে দুইটা সমকোণ। তোমার লাগবে কি বলো তো, তোমার লাগবে ভাইয়া এই বাহুটা, তোমার লাগবে হচ্ছে এই বাহুটা। তো তোমার যদি এই বাহুটা লাগে, যদি তোমার লাগে তাহলে তুমি কি করতে পারো, এই বাহুটা যদি লাগে তাহলে এটাকে যদি ভূমি ধরো তাহলে তোমার লম্ব লাগবে, তাহলে এই ইনফরমেশনটাকে ব্যবহার করে আগে লম্ব বের করো। তো এখানে লম্ব এই যে 4 5, তাহলে এটা হবে কি 3। কেমনে বের করছি, 5 স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার, মানে 4 স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে অতিভুজকে স্কোয়ার করে ভূমি স্কোয়ার করলেই সমান সমান আমাদের কি চলে আসবে, লম্ব চলে আসবে। তাহলে তোমরা তো জানো লম্ব ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাকে একটা রুট করে দিতে হয়। এটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে সবাই সায়েন্সের স্টুডেন্টরা, আমার নান্না মুন্না বাচ্চারা জানে, আমি ধরে নিছি। তো এটা যদি হয় 3, এটা যদি হয় 12, এখন তোমার লাগবে কি বিডি। তাহলে বিডি এটা একটা সমকোণী ত্রিভুজ না, তাহলে বিডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অতিভুজ স্কোয়ার, অতিভুজ কত বলো তো 12 স্কোয়ার, 12 স্কোয়ার মাইনাস হচ্ছে লম্ব কত, আমরা একটু আগে পাইছি 3, তাহলে 12 স্কোয়ার মাইনাস হচ্ছে কত 3 স্কোয়ার। তুমি যদি এটাকে ক্যালকুলেট করো পেয়ে যাবে হচ্ছে কত, রুট ওভার 135। ওকে, তুমি যদি এটাকে ক্যালকুলেটরে বসায় দাও পেয়ে যাবা রুট ওভার 135, এটাকে তো গেল। এরপরে হচ্ছে আমরা এখানে আসি, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ওই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, কোন ইনফরমেশনটা আসছে ভাইয়া, একটু আগে যেটা বলেছি সেটা। তো যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে তাহলে এ ইকুয়াল টু এ, তিনোটা বাহুর দৈর্ঘ্যই সমান, আর সেই বাহুর দৈর্ঘ্যটাকে আমরা কি ধরে নিছি বলতো, এ। একটু আগে যেটা শিখে আসছি সেটা যদি আমরা একটুখানি লিখি, 3 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, বাট তিনোটাই তো এ, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তিনোটাই কি হবে এ স্কোয়ার, কারণ তিনটা বাহুর দৈর্ঘ্য, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তিনটা তো বাহু ছিল, তিনটা বাহুর দৈর্ঘ্যই কি বলো সমান, তাহলে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা একটা আসছে। হ্যাঁ, তো এখন প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে দেখো ডি স্কোয়ার, তাহলে প্রত্যেকটা মধ্যমা, তার মানে ডি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার সমান কত সেন্টিমিটার, আচ্ছা স্কোয়ার না আর কি, স্কোয়ার ছাড়াই, স্কোয়ার সহ না। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে আমরা ডি ইকুয়াল টু সি ইকুয়াল টু এফ, তিনোটা মধ্যমার দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে না, সেটা কত, ওই ত্রিভুজের প্রতিটি বাহুর, আচ্ছা তাহলে তিনোটা মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে কত 6, তাহলে ডি ই এফ তিনোটা কি 6, তাহলে আমরা এখানে জাস্ট 4 ইন্টু কি ছিল, 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তো এখানে 4 ইন্টু ডি স্কোয়ারের জায়গায় আমি কত বসায় দিব বলো তো, 6 স্কোয়ার
প্লাস, আচ্ছা আমি লিখি আগে 4 ইন্টু, তাহলে আমি এখানে লিখবো ডি স্কোয়ার, ই স্কোয়ার না লিখে এটারও চাইলে আমরা লিখতে পারি ডি স্কোয়ার, এফ স্কোয়ার না লিখে এটারও চাইলে আমরা লিখতে পারি ডি স্কোয়ার, বা আমরা চাইলে ডি স্কোয়ার ই স্কোয়ার এফ স্কোয়ারই লিখি, ডি স্কোয়ার ই স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার। ওকে, এমনি লিখলাম আর কি। এখন তিনোটা ভ্যালুতে 6, তো 6 বসাই দিব। তো এখানে আমি পাইতেছি হচ্ছে 3, আর এখানে আমরা পাইতেছি হচ্ছে কি 3a স্কোয়ার সমান সমান এখানে পাইতেছি 4, ডি স্কোয়ার ই স্কোয়ার এফ স্কোয়ার তিনোটাই 6, তাহলে ধরো 6 স্কোয়ার 6 স্কোয়ার 6 স্কোয়ার, তার মানে 3 6 স্কোয়ার, 3 ইন্টু 6 স্কোয়ার। ওকে, এখন আমাদের লাগবে কি এ। এখানে আমার 3 তারিখে কত হয়ে যাবে বলো তো? 9 হয়ে যাবে। 3 তারিখে কত হয়ে যাবে? 9। তো আমি জাস্ট এখান থেকে করতে পারি কি, এখান থেকে করতে পারি কি, আমরা জাস্ট এখান থেকে এ স্কোয়ার 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 3a স্কোয়ার হবে। তো আমি এখান থেকে জাস্ট এ স্কোয়ার রেখে, আচ্ছা এ স্কোয়ারটাকে রেখে পরের লাইনেই করি, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 6 স্কোয়ার, উপরে ছিল এটা, আর নিচে আসছে 3 ইন্টু 3, দ্যাট মিনস 9। ঠিক আছে, এখন এই স্কোয়ারটাকে চাইলে আমি কি করে দিতে পারি বলো তো? রুট করে দিতে পারি। এই স্কোয়ারটাকে চাইলে ওই পাশে গিয়ে আমি কি করে দিতে পারি? রুট করে দিতে পারি। তো এ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এই যে, আচ্ছা স্কোয়ার তো মাত্র রুট করে দিব বলছি, তো এই যে এ, এটা হচ্ছে কি আমাদের রুট ওভার। তখন ক্যালকুলেটার যদি এটা বসায় দিই 4 ইন্টু 3 ইন্টু 6, 4 ইন্টু 3 ইন্টু 6, অনেকে বলে ভাই আপনি এই ক্যালকুলেটার থাম্বনেইলে দিছেন, এটা দিয়ে করেন না, এটা একই তো, এগুলো তো অনেক সহজ, তো এটা দিয়ে করাই। দেখো এখানে জাস্ট কি করবে, যে 4 ইন্টু 3 ইন্টু 6 স্কোয়ার ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে এটাকে ভাগ করবো হচ্ছে 9, ইকুয়াল দিয়ে অ্যান্সার আসছে, ভাগ করবো হচ্ছে 9 দিয়ে, 9 দিয়ে ভাগ করলে রুট ওভার 48 আসছে। 48কে যদি আমি হচ্ছে অ্যান্সার রুট করে দেই, তাহলে হচ্ছে আমাদের কত আসবে? 6.92। তো 6.92 মনে হয় 4√3, দেখি 4√3 6.92, হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4√3। তো এটাকে যদি ক্যালকুলেটর করি তাহলে আমাদের কত আসতেছে বলো তো? 4√3 অথবা 6.92, 6.92। ঠিক আছে, সো এই হচ্ছে কি আমাদের এটার সলিউশন ছিল। এরপর এখন এই প্রশ্নটা দেখো, কোন ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস 6 সেন্টিমিটার হলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, নববিন্দু বৃত্তটা আবার কি ভাই? একটা বৃত্ত থাকবে, সেই বৃত্তের উপর 9টা পয়েন্ট থাকবে, সেই বৃত্তের উপর কয়টা পয়েন্ট থাকবে? 9টা। আমি র্যান্ডমলি দিচ্ছি না, এটা কিন্তু র্যান্ডমলি হয় না, ঠিক আছে, এটা একটা ওই তোমার হচ্ছে রুলস আছে। একটা ত্রিভুজ থাকে, সেই ত্রিভুজের মধ্যবিন্দু দিয়ে 3টা পয়েন্ট পাওয়া যায়, ঠিক আছে। তারপর হচ্ছে ওই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত যে লম্বর পাদবিন্দু, সেখান থেকে 3টা বিন্দু পাওয়া যায়। আর হচ্ছে লম্ব কেন্দ্র, আর হচ্ছে আমাদের যেই শীর্ষবিন্দু, সেই দুইটার মধ্যবিন্দু নিয়ে আরও 3টা বিন্দু পাওয়া যায়। এই মিলায় টোটাল 9টা বিন্দু হয়, যেটাকে বলে আমরা নববিন্দু বৃত্ত। বাট এটা তোমাদের কোথাও এই ইনফরমেশন তোমাদের কোথাও কাজে লাগবে না। বাট আরেকটা জিনিস কাজে লাগবে, সেই জিনিসটা কি জানো? এই ইনফরমেশনটা কাজে না লাগলেও এই ইনফরমেশনটা কাজে না লাগলেও তোমাদের একটা জিনিস কাজে লাগবে। সেই জিনিসটা কি ভাইয়া? সেই জিনিসটা হচ্ছে নববিন্দু বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এখন আমি তোমাকে বলি পরিবৃত্তের ব্যাস আর পরিবৃত্ত ব্যাসার্ধ জিনিসটা কি, একটুখানি খেয়াল করো। পরিবৃত্তের ব্যাসার্ধ জিনিসটাকে একটুখানি বুঝে আনি, যে পরিবৃত্তের ব্যাসার্ধ জিনিসটা কি। মনে করো এটা হচ্ছে তোমাদের একটা বৃত্ত, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমাদের একটা বৃত্ত। আচ্ছা বৃত্ত না বুঝে আগে ত্রিভুজ দিয়ে বুঝাই। তো ধরে নাও একটা ত্রিভুজ আঁকবো আমি, ঠিক আছে। ধরে নাও এইটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। তো এই যে একটা ত্রিভুজ আঁকলাম, সেই ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে তোমার হচ্ছে ছেদ করবে, সেটাই হচ্ছে তার ভরকেন্দ্র। তো একটা ত্রিভুজের মধ্যমাত্রয়, তাহলে এই যে এটা আমি যদি 3টা মধ্যমা আঁকি, এটা কিন্তু আমি র্যান্ডমলি আঁকতেছি, বাট এটা কিন্তু র্যান্ডমলি না, মাথায় রাখো, এটা কিন্তু মধ্যবিন্দু হবে। এই ত্রিভুজটার যদি আমি নাম দিই ABCD, এই ত্রিভুজটার নাম মনে করো এটা দিলাম A, এটা দিলাম হচ্ছে B, এটা দিলাম হচ্ছে C, এই ত্রিভুজটা যদি নাম দেই, তাহলে BC এর মধ্যবিন্দু কিন্তু D। তাহলে সেমভাবে এগুলো মধ্যবিন্দুর উপর আঁকতেছি, বাট মধ্যবিন্দুগুলো আঁকলে আমি হাত দিয়ে অ্যাকুরেট হয় না দেখে আগে এই ত্রিভুজটা এঁকে নিচ্ছি, বুঝতে পারছো? তো এখান থেকে দেখো এটাও কিন্তু কোথায় আঁকা ভাইয়া? এই যে মধ্যবিন্দুতে আঁকা। এটাও কোথায় আঁকা? মধ্যবিন্দুতে আঁকা। এই যে AC এর মধ্যবিন্দুতে এটা আঁকা, ঠিক আছে। তো সেমভাবে আমি এখানে কার মধ্যবিন্দুতে আঁকবো বলো? এই যে AB এর মধ্যবিন্দুতে আঁকা। তো এই যে দেখো, তো এই যে আমাদের AC এর মধ্যবিন্দু আর AB এর মধ্যবিন্দু, এটা ছিল মনে করো B, DE, এটা ছিল হচ্ছে ধরো E, আর হচ্ছে আমাদের AC এর মধ্যবিন্দু, এটা মনে করো হচ্ছে F। এই মধ্যবিন্দুগুলোতে কিন্তু এই লম্বগুলো আঁকছি, ঠিক আছে। তো এটা একটা বিন্দুতে ছেদ করছে না, এই বিন্দুটাকে বলবো হচ্ছে আমরা ভরকেন্দ্র। এই বিন্দুটাকে আমরা কি বলতেছি? ভরকেন্দ্র। এই বিন্দুটাকে আমরা বলতেছি ভরকেন্দ্র। ভরকেন্দ্র আবার 2:1 রেশিওতে বিভক্ত করে, মানে AD যদি পুরাটা 3 একক হয়, তাহলে উপরের অংশটুকু হবে 2 একক, নিচের অংশটুকু হবে কি 1 একক। এটা একটা ইনফরমেশন গেল। তো এখান থেকে দেখো এইটা হবে কত একক? 2 একক, আর এটা হচ্ছে 1 একক। কারণ কি বলতো? এই যে BF, যেখান থেকে আমরা আসলে মানে মধ্যবিন্দু নিব, তাহলে বলতো এই যদি CF হয়,
তাহলে মধ্যবিন্দুটা কত এফ না, তাহলে এখান থেকে সি থেকে এফে যাবো, যেমন এ থেকে ডিতে গেছি, বি থেকে এফে গেছি, সি থেকে এফে গেছি, ঠিক আছে। তো সি ছিল শীর্ষবিন্দু আর এফ হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এইটা হচ্ছে গিয়ে 2 আর এটা হচ্ছে 1। তাহলে ভরকেন্দ্রের ইনফরমেশনটা পাইছো, ভরকেন্দ্রের ইনফরমেশনটা পাইছো। এবার আসো পরিকেন্দ্র। কি কেন্দ্র? পরিকেন্দ্র। তো আবার একটা ত্রিভুজ নিয়ে নেই, আবার একটা ত্রিভুজ নিয়ে নেই, ঠিক আছে। ভরকেন্দ্রের ইনফরমেশন দিলাম, এবার হচ্ছে তোমাকে আমি পরিকেন্দ্রের ইনফরমেশনটা দিই। আচ্ছা, লম্বকেন্দ্র বাকি ইনফরমেশনটা একটু পরে দিচ্ছি, ভরকেন্দ্র আর পরিকেন্দ্রের ইনফরমেশনটা দিই। মনে করো এই যে বাহুটা আছে, এটার নাম দিয়ে দিই এ বি সি, ঠিক আছে। এই বাহুটাকে আমি সমদ্বিখণ্ডিত করে একটা রেখা টানলাম, বুঝো, এই বাহুটাকে আমি সমদ্বিখণ্ডিত করে একটা রেখা টানলাম। সমদ্বিখণ্ডক বিন্দুটা কোথায় হবে? নিয়ারলি এখানে। তো সমদ্বিখণ্ডিত করে একটা বিন্দু রেখা টানলাম, ঠিক আছে। কি করলাম? এ বি কে সমদ্বিখণ্ডিত করে একটা রেখা টানলাম। তো এসি কে সমদ্বিখণ্ডিত করে একটা যদি রেখা টানি, এটা মনে করো নিয়ারলি এখানে হবে, যদিও অ্যাকুরেট হয় নাই। তো ধরো এ বি কে সমদ্বিখণ্ডিত করে একটা রেখা টানলাম, এসি কে সমদ্বিখণ্ডিত করে একটা রেখা টানলাম। এখন আমি যদি এই যে সমদ্বিখণ্ডক রেখাদ্বয় একটা বিন্দুতে ছেদ করছে না, এই ছেদবিন্দুকে ব্যাসার্ধ ধরে যদি একটা বৃত্ত আঁকি, ঠিক আছে, এই ছেদবিন্দুকে ব্যাসার্ধ ধরে যদি একটা বৃত্ত আঁকি, তাহলে বৃত্তটা আমি এটার সাথে মিলানোর চেষ্টা করি। সো দেখো এখানে আমরা এই যে জাস্ট ত্রিভুজটা আঁকলাম, তো এই যে দেখো এটা কি ছিল বলতো? সমদ্বিখণ্ডক। তো এই যে একটা বিন্দুতে ছেদ করলো না, এই যে একটা বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। তো এখানে এই যে বৃত্তের এই যে একটা বৃত্ত, এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তো এটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো এই যে এটারে আমরা কি বলি জানো? এটাকে আমরা কি বলি? হ্যাঁ, এটারে আমরা বলি হচ্ছে পরিকেন্দ্র। এটাকে আমরা কি বলি? পরিকেন্দ্র। তাহলে পরিবৃত্তের, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত, পুরা বৃত্তটা হচ্ছে আমাদের পরিবৃত্ত। তাহলে এটা হচ্ছে আমরা এই কেন্দ্রটাকে আমরা বলি হচ্ছে পরিকেন্দ্র, বৃত্তটাকে বলি হচ্ছে পরিবৃত্ত, পরিকেন্দ্র। ওকে, তাহলে ওটা ছিল আমাদের ভরকেন্দ্র, এটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র। তাহলে এই যে বৃত্তটা আঁকলাম সেটা হচ্ছে পরিবৃত্ত, এই যে বৃত্তটা, এই বৃত্তটা হচ্ছে পরিবৃত্ত, এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি? পরিবৃত্ত। আর এই যে ব্যাসার্ধটা আছে সেটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। সো এটা হচ্ছে আমাদের কি বলতো? পরিবৃত্তের ব্যাসার্ধ। তো এটা কোথায় লিখি? এখানে লিখি, এটা হচ্ছে আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ। সো পরিবৃত্তের ব্যাসার্ধ, তো এটা হচ্ছে আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিকেন্দ্র। তো এটা আমরা বললাম পরিবৃত্ত, এটা ছিল পরিকেন্দ্র, এটা হচ্ছে কি? পরিবৃত্তের ব্যাসার্ধ। তো এখন কোন ত্রিভুজের নববিন্দুর ব্যাসার্ধ, তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, 9টা বিন্দু নিয়ে যে বৃত্তটা হয় সেই বৃত্তের যে ব্যাসার্ধ হবে সেটাকে আমরা কি বলবো? নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হবে পরিব্যাসার্ধের, ঠিক আছে। ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক, এটা লিখে রাখো, এটা লিখে রাখো। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হবে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হবে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক, পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক, ব্যাসার্ধের অর্ধেক। সো আমরা কি পাইলাম? নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হবে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক। তাহলে এই যে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ কিন্তু দেওয়া নেই। তাহলে ব্যাস যদি 3 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত বলতো? ব্যাসার্ধ কত? ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসার্ধ, তাহলে পরিবৃত্তের ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে কত সেন্টিমিটার বলতো? 3 সেন্টিমিটার। তাহলে আমরা তাহলে ব্যাসার্ধ কত পেলাম? 3 সেন্টিমিটার হলো। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ চাইছে, তো আমরা দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ সেইটা নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হবে পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক। এই যে দেখো, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হবে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক। ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার, তার অর্ধেক কত? 1.5 সেন্টিমিটার। তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত? এই যে 1.5 সেন্টিমিটার, ঠিক আছে। এই সূত্র অনুযায়ী আমরা যদি লিখি তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 3, সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 1.5 সেন্টিমিটার। বুঝতে পারছি? তাহলে পরিকেন্দ্র বুঝলাম, ভরকেন্দ্র বুঝলাম, পরিবৃত্ত বুঝলাম, পরিবৃত্তের ব্যাসার্ধ বুঝলাম, আবার নববিন্দু বৃত্তও বুঝলাম। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হবে পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক, সেই জিনিসটাও আমরা বুঝলাম। পুরা একদম ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জাস্ট কমেন্ট করে জানাও ভাইয়া। সহজ, ঠিক আছে। আগের ক্লাসে বলছিলাম যে পানি ভাতের বন্যা বসাই দিতে, অনেকে পানি ভাতের বন্যা বসাই দিছে। তো বলো পানি ভাত,
হ্যাঁ আমরা বাঙালি, আমি খালি পানি ভাত খাই। আচ্ছা এখান থেকে দেখো এবিসি এর বিসি ইকুয়াল টু পি, সিএ ইকুয়াল টু কিউ, এবি ইকুয়াল টু আর হলে এই যে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার হলে এইটা দিয়ে বলছি স্থূলকোণ সূক্ষ্মকোণ নাকি কি, তাকে এই জিনিসটা পুরাটারে তোমার আমি আগে পানি ভাত করে দিয়ে নিই, ঠিক আছে? তো এই জিনিসটাকে পুরাটারে আগে বুঝাই দিয়ে নিই, তারপর হচ্ছে বাকি জিনিসগুলো আমি তোমাকে বলতেছি। তো আমরা এখানে তিনটা ত্রিভুজ নিব, পরপর কয়টা ত্রিভুজ নিব? তিনটা, ঠিক আছে? পরপর ধরো তিনটা ত্রিভুজ নিব। তো তিনটা ত্রিভুজ যেহেতু নিব, তো ধরে নাও একটা ত্রিভুজ নিলাম। তো একটা ত্রিভুজ নিলাম মনে করো এরকম, ঠিক আছে? একটা ত্রিভুজ নিলাম এরকম, আর একটা ত্রিভুজ নিলাম মনে করো এরকম, ঠিক আছে? আরেকটা ত্রিভুজ মনে করো নিলাম, জাস্ট মনে করো তিনটা ত্রিভুজ নিয়ে নিছি, ঠিক আছে? এভাবে তিনটা ত্রিভুজ নিয়ে নিছি এবং এই ত্রিভুজ তিনটার ধরো নাম দিই। এটার নাম দিলাম মনে করো এ, এটার নাম দিলাম ধরো বি, এটার নাম দিলাম ধরো সি, এটার নাম দিলাম ধরো এ, এটার নাম দিলাম ধরো বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ধরো এ, এটার নাম দিলাম ধরো বি, এটার নাম দিলাম সি। তো তুমি বুঝতেই পারতেছো যে এই কোণটা যেহেতু স্থূলকোণ, এটা স্থূলকোণী ত্রিভুজ, আর এটার সবগুলোই সমকোণ, তার মানে এটা সূক্ষ্মকোণ, এটা মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর এই একটা কোণ সমকোণ, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো ভাই, এটা যদি হয় তাহলে এটা যদি স্থূলকোণ হয়, তাহলে এই যে স্থূলকোণের বিপরীত বাহুটা যদি আমি লিখি তাহলে আমাদের কি হবে বলতো? এবি স্কোয়ার, এবি স্কোয়ার, আর এখানে আমি কিছু একটা সাইন দিলাম না, একটা বক্স দিলাম। তো এটা হচ্ছে আমাদের ধরো এটা 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার, ঠিক আছে? তো 1 নাম্বারটার জন্য যদি আমি লিখি, এখানে আমি এবি স্কোয়ার লিখছি, এবি স্কোয়ার, এখানে একটা বক্স দিলাম, তাহলে এখানে আর কি থাকে বলতো? বিসি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার। 2 নাম্বারটার জন্য যদি আমি লিখি, 2 নাম্বারটার জন্য আমি ধরো আবারও এবি স্কোয়ার লিখলাম, এবি স্কোয়ার, আচ্ছা এখানে এবি স্কোয়ার এসি স্কোয়ার লেখা উচিত ছিল, এসি স্কোয়ার এবি স্কোয়ার। আচ্ছা এই সমকোণটার নাম একটুখানি চেঞ্জ করে দিই, নাহলে মিলবে না। সমকোণটা অতিভুজটাকে এবি রাখতে হবে, বুঝছো? না হলে আমাদের মিলবে না। তো একটুখানি চেঞ্জ করে দিই, এটা হচ্ছে এবি আর এটার নাম দিলাম হচ্ছে ধরো সি, ঠিক আছে? সমকোণটাকে ধরো সি দিলাম, ঠিক আছে? যেহেতু সবগুলো এটারে সি দিছি, এটাকেও সি দিছি, তাহলে সমকোণটাকেও কি সি দিতে হবে, সি দিলাম, ঠিক আছে? তো কোণ সি, তো এখানে আমাদের এবি স্কোয়ার, এখানে একটা বক্স দিলাম, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, ধরো বিসি স্কোয়ার প্লাস হচ্ছে কি এসি স্কোয়ার। ওকে, 3 নাম্বারটার জন্য যদি লিখি তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলো তো? সেমভাবে এবি স্কোয়ার, একটা বক্স দিলাম, তাহলে এখানে আমরা কি লিখলাম? বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। 3টা লাইন কিন্তু এখন পর্যন্ত একই, সবই একই। এখন আমাদের এখানে একটা চিহ্ন বসাইতে হবে। যদি এই যে সি সূক্ষ্মকোণ না, সি সূক্ষ্মকোণ না, সরি স্থূলকোণ না, সি স্থূলকোণ, তাহলে স্থূলকোণের বিপরীত বাহু কি? এবি স্কোয়ার। তো সেইটা অবশ্যই অপর দুইটা বাহুর যোগফলের থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। তো এই এবি স্কোয়ার ইকুয়াল টু কি হবে আমাদের বলতো? এই যে তাহলে আমাদের এটা কি হবে? এই যে এবি স্কোয়ার ইজ গ্রেটার দেন বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, মানে স্থূলকোণের বিপরীত বাহুটার স্কোয়ার অপর দুই বাহুর বর্গের স্কোয়ারের থেকে বড়। এটা কি সূক্ষ্মকোণ না? সূক্ষ্মকোণের জন্য সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? এবি স্কোয়ার, এই দুইটার এটার বর্গ অপর দুই বাহু সেটার বর্গের থেকে কি ছোট, তাহলে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার থেকে এবি স্কোয়ার কি ছোট। তারপরে এখান থেকে যদি আমরা বলি এবি স্কোয়ার ইকুয়াল, এখানে দেখো বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এখানে কি অতিভুজ না? সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে, এখান থেকে আমরা বলতে পারি যে ইকুয়াল হবে, ঠিক আছে? তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল হবে। তো দেখো যদি এরকম হয় যে এই কোণটা যদি সি কোণটা যদি স্থূলকোণ হয়, তাহলে এবি স্কোয়ার ইজ গ্রেটার দেন বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এই যে সি, তাহলে এই ঘটনাটা যদি দেখতে পারি তাহলে এই সিটাকে আমরা কি বলতে পারি বলতো? স্থূলকোণ। এই সিটা হবে আমাদের স্থূল, আর এই ঘটনা ঘটলে 2 নম্বর ঘটনা, তাহলে সেটাকে আমরা বলতে পারি সূক্ষ্ম। আর যদি সমান হয় তাহলে এটা আমরা বলতে পারি সমকোণ। এটা স্থূল কোণ, মানে সবগুলোর সাথেই কোণ আছে, বুঝতে পারছো? স্থূল কোণ, আর এটা হচ্ছে আমাদের কি সূক্ষ্ম কোণ। তো তুমি যদি কখনো দেখো যে এবি স্কোয়ার বড়, তাহলে দেখবা এবি এর বিপরীত কোণ কোনটা? সি না? তাহলে সি কি? স্থূলকোণ। তো এখানে আমাদের এই ইনফরমেশনটা একটুখানি দেখো, এবিসি, বিসি হচ্ছে পি, দেখ বিসিপি, এটা হচ্ছে আমাদের কি বিসিপি। ওকে, বিসি হচ্ছে পি, আর সিএ হচ্ছে কিউ, তাহলে সিএ, এই যে সিএ, এই সিএটা মনে করা হচ্ছে কিউ, ঠিক আছে? এবং এবি মনে করা হচ্ছে আর। আমাদের ইনফরমেশনটা কি দিছে বলো তো? পি স্কোয়ার ইজ গ্রেটার দেন কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। যদি এটা হয়, এটা যদি হয় তাহলে পি স্কোয়ার কি দিছে? বড় দিছে না? তাহলে আমাদের এই চিত্রটা এখানে আঁকা ঠিক হয়নি। তো আমি আসলে চিত্রটা এবিসি আবার নতুন করে আঁকি, ওটার সাথে মিল রেখে আঁকলে হবে না। আচ্ছা আমি তোমাকে বুঝাই আর কি, না একে আমি তোমাকে একটু বুঝাই দিই।
বুঝাই দিই। দেখো এখানে আসলে আমি ত্রিভুজটা একটুখানি এঁকেই নিই। মনে করো একটা র্যান্ডম ত্রিভুজ আঁকলাম, র্যান্ডম ত্রিভুজ এঁকে এ বি সি নামকরণ করলাম। নামকরণ করলে এই যে এ বি বাহু, এই যে তাহলে আমাদের এখানে কি দেওয়া বিসি বাহু, বিসি বাহুকে আমরা কি দিব পি, বিসি বাহুকে দিলাম হচ্ছে পি। তারপর হচ্ছে কি এবি বাহুকে দিব হচ্ছে ধরো আর, বিসিকে দিলাম পি, এবিকে দিলাম আর সি এ কে মনে করো দিলাম হচ্ছে কিউ। ঠিক আছে, এখন আমাকে কি বলছে বলো তো, পি স্কোয়ার ইজ গ্রেটার দেন কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। যদি এরকম হয় তাহলে পি স্কোয়ারের বিপরীত কোনটা বলো তো, এ না? তাহলে আমরা এই সূত্র দেখে দেখলাম যে যার উপর স্কোয়ার থাকবে, যেমন এবি স্কোয়ার, এটা যদি হচ্ছে এই যে দেখো বিসি স্কোয়ার আর এসি স্কোয়ার থেকে বড় হয়, তাহলে এই যে এবি স্কোয়ারের দিকে আমরা টার্গেট করবো, যে এবি স্কোয়ারের দিকে টার্গেট করবো। তাহলে এবি এর বিপরীত কোণটা হবে কি, স্থূলকোণ। তো সেম ভাবে এখানে আমাদের কি আসছে পি স্কোয়ার, তাহলে পি এর বিপরীত কোণ কি এ, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো স্থূলকোণ না? তাহলে আমাদের এখানে প্রশ্ন ছিল যে হলে নিচের কোণটা সঠিক, তাহলে এ কোণটা হবে কি স্থূলকোণ। কেন স্থূলকোণ আবারও বলি, যেখানে আমাদের এই যে পি স্কোয়ার আছে এটা হচ্ছে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে বাকি দুটার থেকে বড়। যেমন এখানে আমাদের এবি স্কোয়ার ছিল, এবি স্কোয়ার এটা কি বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের থেকে বড়। তো যদি হয় তাহলে এই বাহুর বিপরীত কোণটা, এটা না? এটা ছিল কি স্থূলকোণ ছিল না? এবি স্কোয়ার যেহেতু সবচেয়ে বড়, তাহলে এবি স্কোয়ারের বিপরীত মানে এবি বাহুর বিপরীত কোণটা সি, তাহলে সি কি ছিল স্থূলকোণ। এখানে আমাদের যেহেতু পি স্কোয়ার সবচেয়ে বড়, তাহলে পি এর বিপরীত কোণটা কি এ, তাহলে এই এ কোণটা আমাদের কি হবে বলতো, কোণ হবে? স্থূলকোণ হবে না? তো এটা হবে আমাদের স্থূলকোণ। আর সূক্ষ্মকোণ কখন হইতো, যখন এবি স্কোয়ার এই বিসি বাকি দুটো থেকে ছোট, তখন হচ্ছে সূক্ষ্মকোণ। আর যদি সমান হয় তাহলে সেটা কি হবে, সমকোণ। আশা করি এটা বুঝতে পারছো এবং এমসিকিউটাও করতে পারবা। এবার আসি আমরা 7 নম্বর প্রশ্নটায়। 7 নম্বর প্রশ্নে কি বলছে, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে পরিবৃত্তের ক্ষেত্রফল। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেন্টিমিটার, তাহলে পরিবৃত্তের ব্যাস, তাহলে পরিবৃত্তের ব্যাস কত হবে বলতো, 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার। এখন আমাদের বলছে তাহলে পরিবৃত্তের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পাইছি, তাহলে পরিবৃত্তের ব্যাস না, পরিবৃত্তের ব্যাসার্ধ সেটা কত, 7 সেন্টিমিটার হলে পরিবৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। কারণ কি, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কিভাবে, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ। ঠিক আছে, উল্টা না, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধের কি অর্ধেক, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কিভাবে হবে, নববিন্দু ব্যাসার্ধের দ্বিগুণ। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত, 14 সেন্টিমিটার। এটা হচ্ছে কি 14 সেন্টিমিটার। তো এখন আমাদের কি লাগবে, পরিবৃত্তের ক্ষেত্রফল লাগবে। তো পরিবৃত্তের ক্ষেত্রফল, পরিবৃত্তের যদি ক্ষেত্রফল আমরা বের করতে চাই, ক্ষেত্রফলের সূত্র কি বলতো, পাই আর স্কোয়ার না? তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল সেটা কি পাই আর স্কোয়ার, তাহলে আর কত আমাদের 14 স্কোয়ার, পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার, ওই যে লিখে দিই একটু, পাই আর স্কোয়ার। আর এটা ব্যাসার্ধকেও ধরো আর দিয়ে প্রকাশ করছি, তো এই যে আর, তাহলে পাই আর স্কোয়ার মানে কি 196 পাই, 196 পাই। কারণ 14 স্কোয়ার করলে কত হয় 196, এখানে কত আসছে আমাদের 196 পাই চলে আসছে, ভালো কথা। এরপর দেখো এখানে কি বলছে, চিত্রে পি বিন্দুর নাম কি, পি বিন্দু। তো এখানে আমি তোমাদের কি কি বুঝাইছিলাম বলো তো, ভর কেন্দ্র বুঝাইছিলাম, পরিকেন্দ্র বুঝাইছিলাম, বাট লম্ববিন্দু বুঝাইনি। মনে করো একটা ত্রিভুজ যদি আমি নিই, এটা একটুখানি বুঝাই নিই, মনে করো একটা ত্রিভুজ নিছি, ঠিক আছে। এই ত্রিভুজের মানে বিপরীত শীর্ষবিন্দু থেকে মনে করো এটা একটা শীর্ষবিন্দুগুলোর একটু নাম দিয়ে নিই। এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো হচ্ছে সি। তাহলে এই যে বিপরীত শীর্ষবিন্দু থেকে, এই যে এখান থেকে এই শীর্ষবিন্দুর উপর একটা লম্ব টানবে, একদম লম্বই হইতে হবে। ঠিক আছে, এই কোণটা কত ডিগ্রি হইতে হবে বলো তো, 90 ডিগ্রি। একটা লম্ব টানতে হবে, ঠিক আছে। আবার ধরো এই শীর্ষবিন্দু থেকে অপর বিপরীত শীর্ষবিন্দু, ধরো এই শীর্ষবিন্দু থেকে এই যে একটা শীর্ষবিন্দু দেখতেছো, কোথায়, এই যে একটা শীর্ষবিন্দু দেখতেছো, এই শীর্ষবিন্দু থেকে, আরে এই শীর্ষবিন্দু থেকে এটার উপর একদম লম্বই টানতে হবে, লম্ব টানা ছাড়া কোনো উপায় নেই। লম্ব এই কোণটা হইতে কি হইতে হবে না, 90 ডিগ্রি হইতে হবে, এই কোণটা 90 ডিগ্রি হইতে হবে, এই যে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই যে 90 ডিগ্রি কোণটা হইলো, তো এখানে এরা যেই বিন্দুতে মিললো, এটার নাম হচ্ছে লম্ববিন্দু। এটার নাম হচ্ছে কি বলতো, লম্ব বিন্দু। তাহলে তোমরা পরিকেন্দ্র বুঝছো, ভর কেন্দ্র বুঝছো, তারপর হচ্ছে কি লম্ববিন্দুও বুঝছো, ঠিক আছে না? এই বিন্দুটাকে হচ্ছে লম্ববিন্দু বলবো। তো এখানে এটা যদি হচ্ছে লম্ব হয়, তাহলে এই এটাকে যদি আমি সংযুক্ত করে দেই, এটা ডেফিনেটলি এটাও কি হয়ে যাবে বলতো, লম্বই হবে। তো এখানে তোমাকে বলেই দিছে যে এই যে এটা হচ্ছে লম্ব, মানে এই শীর্ষবিন্দু থেকে এই রেখার উপর লম্ব হচ্ছে এটা, এই শীর্ষবিন্দু থেকে এই রেখার উপর লম্ব হচ্ছে কি এটা, তাই না? এই যে এটা, তাহলে অবশ্যই এটা আমাদের কি বিন্দু বলো, এটা আমাদের কি বিন্দু, লম্ববিন্দু। তো আমি লাস্টে তোমার হচ্ছে, তাহলে দেখো লম্ববিন্দু বুঝলাম, তারপর হচ্ছে ভর কেন্দ্র বুঝলাম,
পরিবৃত্ত বুঝলাম, পরিবৃত্তের ব্যাসার্ধ বুঝলাম, পরিকেন্দ্র বুঝলাম, পরিকেন্দ্র বুঝছি না, আর তার অন্তকেন্দ্র বাকি থেকে যাচ্ছে। অন্তকেন্দ্রটাও একটুখানি এখান থেকে দেখাই দিই। তো দেখো, যদি একটা ত্রিভুজ নেই, অন্তকেন্দ্রটাও দেখা দিই, তাহলে আর কিচ্ছু বাকি থাকবে না। তো অন্তকেন্দ্রটা দেখাই দিই। মনে করো এই যে এই বরাবর আমি একটা ত্রিভুজ নিলাম, ঠিক আছে, এইখানে একটা ত্রিভুজ নিলাম। তো এই ত্রিভুজের কয়টা কোণ আছে বলতো? 3টা কোণ। এই একটা কোণ, এই একটা কোণ, আর হচ্ছে এই একটা কোণ। তো এই কোণকে সমদ্বিখণ্ডিত করে একটা রেখা আনলাম, 2 ভাগে ভাগ করলাম। এটা যদি ঠিক হয় এটাও ঠিক, ঠিক আছে। তো এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে আরেকটা রেখা টানলাম, ঠিক আছে। এটা যদি ক্রস হয়, এটাও ধরো ক্রস। এই বিন্দুকে সমদ্বিখণ্ডিত করে আরও একটা রেখা টানলাম, এটা যদি ডট হয় তাহলে এটাও কি ডট। তাই এই যে এই বিন্দুটাকেই আমরা কি বলবো বলতো? অন্তকেন্দ্র। কেন্দ্র হয়েছে, এই আর কি। তাহলে আমরা কি বললাম? লম্ববিন্দু বুঝলাম, অন্তকেন্দ্র বুঝলাম, পরিকেন্দ্র বুঝলাম, ভরকেন্দ্র বুঝলাম, সবগুলাই আমরা বুঝা শেষ। এবার আমরা সামনের দিকে আগে যাই। 9 নম্বর প্রশ্ন বলছে ত্রিভুজ পিকিউআর এ পিকিউ 11 সেন্টিমিটার, কিউআর 13 সেন্টিমিটার এবং পিআর 16 সেন্টিমিটার হলে ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে অন্তকেন্দ্র বুঝলাম না, এই অন্তকেন্দ্রকে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো, ঠিক আছে। অন্তকেন্দ্র বুঝছি, অন্তকেন্দ্রকে ব্যাসার্ধ নিয়ে মনে করো একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে। তো আচ্ছা সরি, পরিবৃত্ত হয়ে গেছে। মনে করো এই যে এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট দিয়ে যাবে, এরকম একটা বৃত্ত যদি আমি আঁকি, এটাকে আমরা কি বলবো? অন্তর্বৃত্ত, ঠিক আছে। এটারে আমরা কি বলবো? অন্তর্বৃত্ত। তো এই অন্তঃকেন্দ্র, আর এটারে আমরা কি বলবো? অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত। ওকে, এখানে আমাদের কি চাইছে বলো? ত্রিভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এটা আমাদের অন্তর্বৃত্ত, ঠিক আছে। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কতটুকু বলো তো? এটা না, তাহলে অন্তর্বৃত্ত পাইলাম। তো এখন আমি তোমাকে এখানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এটাও একটুখানি বুঝিয়ে দিই। তার আগে এই জিনিসটাকে কপি করে ওইখানে নিয়ে গেলে মনে হয় ভালো হয়, ওইখানেই বোঝানোর উচিত ছিল। তো সমস্যা নাই। কি হইলো এটা? সো অন্তর্বৃত্ত বুঝতে পারছো? এখানে যে আমরা একটা বৃত্ত আঁকলাম সেটা হচ্ছে আমাদের কি? অন্তর্বৃত্ত। এত বাজে অন্তর্বৃত্ত আমার জীবনে আমি দেখি নাই, অনেকে বলতে পারবা। সো জাস্ট একটুখানি আমি সুন্দর একটা অন্তর্বৃত্ত তোমাদের এঁকে দেখাই। তো এটা মনে করো হচ্ছে আমাদের এই যে বৃত্তটা হবে, এটা হচ্ছে আমাদের অন্তর্বৃত্ত, ঠিক আছে। এই যে সো অন্তর্বৃত্ত বুঝতে পারছো? বলো কোনটা? এই যে বৃত্তটা হয়েছে কালো কালারের, এটাকে আমরা কি বলবো? অন্তর্বৃত্ত, ঠিক আছে। এখন অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দেখো, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা বের করতে চাই, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, তো অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে আমরা স্মল আর দিয়ে যদি প্রকাশ করি, তাহলে এই যে স্মল আর সেটা সমান সমান হচ্ছে রুট ওভার, আচ্ছা আগে একটা দাগ দিয়ে নিই এখানে। তো এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা হচ্ছে আমাদের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ডিভাইডেড বাই এস। এটা সূত্র। এখানে এস কি? এস হচ্ছে গিয়ে অর্ধ ব্যাসার্ধ, বা আমরা কি বলতে পারি? অর্ধ পরিসীমা বলি, সরি অর্ধ ব্যাসার্ধ কেন বলতেছে? অর্ধ পরিসীমা। ব্যাসার্ধ বলতে বলতে ব্যাসার্ধ মুখ দিয়ে চলে আসে। তো এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। তো এই যে অর্ধ পরিসীমা এস, এটা বের করে কিভাবে? এ প্লাস বি প্লাস সি তিনটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। সো আমরা আগে এসটাকে বের করে নিই। এটা করার জন্য আগে এসটাকে বের করে নিই। এস ইকুয়াল টু কি আসবে বলো তো? এস ইকুয়াল টু কি আসবে? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এ কত? এ হচ্ছে আমাদের কত? হচ্ছে 11, 13, 16। 11 প্লাস হচ্ছে 13 প্লাস হচ্ছে কত? 16 ডিভাইডেড বাই কত? 2। তাহলে কত চলে আসবে আমাদের? 20 চলে আসবে। এখন যদি সূত্র ফেলি আমরা, সূত্রটা যদি ফেলি, তাহলে রুট ওভার 20 ইন্টু 20 মাইনাস কত? 11, 20 মাইনাস কত? 13, 20 মাইনাস 16। হ্যাঁ রে জায়গা রে। তো আশা করি বুঝবা তোমরা। ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 20। ক্যালকুলেটারে যদি এটাকে ক্যালকুলেট করো তো দেখি কত আসে। সো ক্যালকুলেটার, যার কাছে যে ক্যালকুলেটার আছে সেটা দিয়ে করলেই হবে। কি করবা? ফার্স্ট অফ অল তুমি হচ্ছে, আচ্ছা তোমাদের কাছে যেই 100 mS বা 100 mS যে নিয়মে করবা সেটা আমি দেখাই। ফার্স্ট অফ অল 20 দিবা, 20, তারপর হচ্ছে 20 দিবা, 20 দিয়ে তারপর হচ্ছে গুণ,
আচ্ছা 20 মাইনাস 11, এটা তো বুঝাই যায়, কত হবে বলো? 9। তো 9, আচ্ছা লিখে দিই ডিরেক্ট, 9 গুণ 20 মাইনাস 13 কত হবে? 7 গুণ 20 মাইনাস 16 কত হবে? 4। ঠিক আছে, সবগুলোকে গুণ করলাম, গুণ করে একটা কি দিয়ে দিব? ইকুয়াল দিয়ে দিব। ইকুয়াল দিয়ে এটাকে আবার কি করব? রুট অ্যান্সার করব। রুট অ্যান্সার করে যেটা আসছে সেটাকে আবার কি করব? 20 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, তাই করলে এটা কত আসবে? 3.549, দ্যাট মিনস 3.55 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটা আমাদের আসবে হচ্ছে 3.55 সেন্টিমিটার। নিচেরটার সাথে কিন্তু রুট নেই, উপরেরটার সাথেই রুট শুধু, এটা মাথায় রাখবা। আচ্ছা, এবার দেখো সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ তো আমরা বুঝলাম, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করি কিভাবে? এই যে r ইকুয়াল টু s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এবার আমরা যদি দেখি পরিবৃত্তের ব্যাসার্ধ কি দেখবো? পরিবৃত্তের ব্যাসার্ধ দেখো, তাহলে পরিবৃত্ত কি মনে আছে? পরিবৃত্ত কি মনে আছে? পরিবৃত্ত কি? ওই যে বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত করে যেটা হয়। আচ্ছা 1 সেকেন্ড আমি তোমাদের এঁকে দেই, এটা মনে, আচ্ছা পরিবৃত্ত আঁকবো তো, মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ হলে, তো এটার সমদ্বিখণ্ডক এখানে, একটা সমদ্বিখণ্ডক এখানে যে বিন্দুতে ছেদ করলো সেটা হচ্ছে আমাদের কি? পরিবৃত্ত। তো পরিবৃত্তের এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাকে নিয়ে যদি আমি একটা বৃত্ত আঁকি তাহলে এটাই হচ্ছে আমাদের কি? পরিবৃত্ত। কি সেই একটা বৃত্ত হয়েছে। যাক, আর একটু সুন্দর করে আঁকি ভাই, দরকার নাই, তুমি বুঝলেই হয়েছে। ঠিক আছে, তুমি বুঝলেই হয়েছে, এত প্যারা নিতে পারবো না। এটা হচ্ছে পরিবৃত্ত, আর এটা হচ্ছে আমাদের কি? পরিকেন্দ্র। আর এই যে এটাই হচ্ছে আমাদের কি? পরিবৃত্তের ব্যাসার্ধ, যেটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে লিখতেছি। পরিবৃত্তের ব্যাসার্ধ এটাকে আমরা কি দিয়ে লিখতেছি? ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু হচ্ছে কি? এ বি সি। এ ইন্টু উপরে কি হবে বলো তো? উপরে হবে হচ্ছে এ ইন্টু বি ইন্টু সি। এইটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, বাহুর দৈর্ঘ্য আর কি। আচ্ছা এখানে কি বাহুর দৈর্ঘ্যটা লিখছিলাম? পি কিউ। আচ্ছা এখানে তো পি কিউ আর এস এটা লিখি নাই, তাই না? তাহলে আমি একটুখানি লিখে নিই যে এটা কি ছিল? পি কিউ, আর এটা ছিল হচ্ছে আর। এই তো ধরো বাহুর দৈর্ঘ্য, এগুলো কি ছিল? বাহুর দৈর্ঘ্য। এটারে ধরো হচ্ছে আমরা এটারই এ ধরছি, হ্যাঁ এটা, আচ্ছা এটারে এটা ধরি নাই, এটারে মনে করো এ ধরছি, এটারে বি ধরছি, এটাকে সি ধরছিলাম, এগুলো বাহুর দৈর্ঘ্য ছিল, বুঝতে পারছো? তো এখানেও আমাদের এগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এ বি সি এগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তুমি এ বি সি বাহুর দৈর্ঘ্য 4 ইন্টু ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এটার নাম দিই আমরা এবিসি, এটার নাম ধরো এ, এটার নাম ধরো বি, এটার নাম ধরো সি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এ বি। তো এখানে আমাদের এই যে দেখো, তাহলে এবিসি এর ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি? পরিবৃত্তের ব্যাসার্ধের সূত্র। এখানে আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ কত দিয়ে দিচ্ছে? পরিবৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে 5 সেন্টিমিটার হলে তোমার হচ্ছে সমবাহু ত্রিভুজটা, তাহলে এই যে ত্রিভুজটা বলছে এই ত্রিভুজটার সমবাহু বলছে। তাহলে সমবাহু যদি বলে, তাহলে এই যে বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য, আচ্ছা এটা আমি লিখি হচ্ছে আর জায়গায় আরই রাখছি। তাহলে আমার ত্রিভুজটা কেমন বলতো? সমবাহু ত্রিভুজ না? তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু কি? সি সমান সমান, তিনোটা সমান হবে। তাহলে আমি এ বি সি এর জায়গায় এ বসাই দিতে পারি। তাহলে এ ইন্টু এ, তিনটা এ কে গুণ করলে কি হবে বলতো? এ কিউব। তাহলে উপরে আমি লিখবো ডিরেক্টলি কি? এ কিউব, যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে, সমবাহু ত্রিভুজ, তাহলে এ বি সি তিনোটা সমান। আমি এখানে এ বি এর জায়গায় এ বসাতে পারি, সি এর জায়গায় এ বসাতে পারি, গুণ করলে এ কিউব হবে। 4 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাহলে এই বুঝছি কি? সমবাহু ত্রিভুজ না? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 এ স্কোয়ার। তাহলে এটা সূত্র আমরা জাস্ট ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সূত্র বসাই দিলাম, √3/4 এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে 4 আর 4 কাটা, এ স্কোয়ার আর এখানে কাটা থাকবে, শুধু থাকবে এ। তাহলে আমরা এখানে আর ইকুয়াল টু কি পাবো বলতো? আর ইকুয়াল টু পাবো হচ্ছে a/√3। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু r√3, এ ইকুয়াল টু কি? r√3। এটা একটা শর্টকাটে হিসেবে মনে রাখতে পারো যে একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ তোমাকে যদি দিয়ে দেয়, একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ যদি তোমাকে দিয়ে দেয়, তাহলে তুমি কিভাবে ওই সমবাহু ত্রিভুজের তুমি বাহু বের করতে পারবা। তাহলে আর এর ভ্যালু কত? 5। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার কত চলে আসতেছে বলতো? 5√3। তাহলে আমাদের অ্যান্সার কত? 5√3। আশা করি এটা বুঝছো। এরপর দেখো আমাদের এই যে এই ইনফরমেশনটা চলে আসছে, EF স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার। তাহলে আগে আমরা এটা ত্রিভুজটাকে এঁকে নেই। তাহলে আমরা সবার আগে ত্রিভুজটাকে যদি এঁকে নেই, তো এটা ধরো হচ্ছে আমাদের ত্রিভুজ, এটা ধরো হচ্ছে আমাদের ত্রিভুজ। তো এটা যদি হয় আমাদের ত্রিভুজ, তাহলে এই যে এখান থেকে আমাদের কি হবে বলতো? DEF, ত্রিভুজটার নাম কি? এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে আমাদের কি? এফ। তো প্রথম ইনফরমেশনটা বলছে যে EF বড়, তাহলে এই যে EF স্কোয়ার বড়, তাহলে EF স্কোয়ার এটা হচ্ছে বড়। তাহলে এই ডি কোণটা কি বলতো? স্থূলকোণ। তাহলে ডি স্থূলকোণ হবে না? আমরা যেটা দেখছি যে বড় হইলে, এই যে বড় সাইনটা থাকলে যে বড়, তাহলে কে বড়? EF বড়। EF এর বিপরীত কোণটা? এটা না? তাহলে এই ডি কোণটা হবে কি? স্থূলকোণ। ঠিক আছে, ওকে। এখন আমাদের বলছে তাহলে এই যে ই সমকোণ, সমকোণ হইতে হইলে কি বড় ছোট হওয়া যাবে? সমান হইতে হবে, সমান তো নাই, তার মানে এই ইনফরমেশনটা রং। তাহলে এটা কারেক্ট। তাহলে ই সূক্ষ্মকোণ, তাহলে এই যে দেখো এটা যদি স্থূলকোণ হয়, এটা যদি স্থূল হয়,
এটা যদি স্থূল হয় তাহলে এটাও সূক্ষ্ম এটাও সূক্ষ্ম, তাহলে ইও সূক্ষ্ম এফও সূক্ষ্ম। আমাদের এখানে কি আছে, এফ সূক্ষ্মকোণ, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা, 1 আর 3। ওকে, ই সমকোণ হবে না, সমকোণ হইতে হইলে এটা কি হওয়া লাগতো বলতো, সমান দেওয়া লাগতো, বাট সমান তো দেয় নাই, তাহলে এটা সমকোণ হবে না। যদি না হয় এখান থেকে দেখো চিত্রে বিসি ও এবি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও এম, তাহলে যে বিসি এর মধ্যবিন্দু কি পি, আর হচ্ছে এবি এর বিসি এর মধ্যবিন্দু হচ্ছে কি পি, আর এবি এর মধ্যবিন্দু হচ্ছে কি এম, তাহলে এই যে এবি এর মধ্যবিন্দু হচ্ছে কি এম। তারপর আমাদের বিপি আর হচ্ছে বিএম ইকুয়াল টু 8 মিটার, তাহলে এই যে বিপি এটা হচ্ছে 8 আর বিএম এটাও কত 8, যেহেতু এটা মধ্যবিন্দু তাহলে এই পুরাটা কত 16, তাহলে বিসি, এই যে বিসি সমান কত 16। সেম ভাবে এই যে বিএ পুরোটা বিএ সমান কত বলো তো, বিএ সমান কত, এটা সমান হচ্ছে 16, তাহলে এতটুকু 8, তাহলে পুরোটা কত 8 গুণে 16 না, যেহেতু পি মধ্যবিন্দু তাহলে এটা 16, এটা আমরা বুঝলাম। তো এখন আমাদের প্রশ্ন কি বলছে বলো, প্রশ্ন বলছে এপি ও এসি এর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এপি এর উপর, কার উপর, এপি এর উপর, তাহলে এপি কই দেখি, আচ্ছা কি বলছে দেখি, আচ্ছা বিসি এর উপর, সরি বিসি এর উপর, তো এই যে বিসি এর উপর কার লম্ব বিক্ষেপ, এপি এর লম্ব বিক্ষেপ, তাহলে এই যে এপি এর লম্ব বিক্ষেপ, তো এটার ছায়া কোথায় পড়বে বলো তো, এই বরাবর পড়বে না, এই যে এতটুকু না এতটুকু না এতটুকু না, তাহলে কত 8 হবে না, 8, তাহলে কত হবে 8 একক, বুঝতে পারছো। এই যে দেখো বিসি এর উপর এপি, এই যে এই রেখার বুঝতে পারছো, এই যে এই রেখার লম্ব বিক্ষেপ, তাহলে এই রেখার ছায়া কতটুকু পড়বে, যদি বরাবর লাইট মারো এখান থেকে এতটুকু না এতটুকু না, তাহলে এই তো, তাহলে আমাদের বিসি রেখার উপর এপি এর লম্ব বিক্ষেপ কি বিপি, বিসি রেখার উপর এপি এর লম্ব বিক্ষেপ কি বলতো, বিসি এর উপর এপি এর লম্ব বিক্ষেপ। আচ্ছা, তাহলে বিসি এর উপর এপি ও এসি এর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্যের সমষ্টি চাইছে, তাহলে এপি এর লম্ব অভিক্ষেপ কত 8, তাহলে এপি এর অভিক্ষেপ হচ্ছে 8, কারণ এসি এর অভিক্ষেপ যদি বের করতে চাই এসি, তো এই যে এসি এর অভিক্ষেপ কত পড়বে, এই যে 8, তাহলে পুরাটা না, এই এসি এর ছায়া পড়বে কোন বরাবর, পুরাটা না, পুরাটা কিন্তু, তাহলে 8 আর এসি এর আমাদের হচ্ছে এই যে এসি এর লম্ব অভিক্ষেপ বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ, তাহলে এসি এর লম্ব অভিক্ষেপ কোনটা এতটুকু না বিসি, তাহলে সমান হচ্ছে বিসি সমান হচ্ছে কত 16। ওকে, তাই 28 16 কত, সরি 24, আমি এখানে প্রথমে কোয়েশ্চেনটা দেখি নাই, 28 16 কি 24, তাহলে বিসি এর উপর এপি ও এসি এর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 24। ওকে, তো এই যে এইটা প্লাস 8 প্লাস 16 24। ওকে, বুঝছি আমরা। এখানে আমাদের বলছে এপি প্লাস সিএম, তার মানে আমাদের এপি বের করতে হবে, আর সিএম বের করতে হবে। তো আমরা অলরেডি এই যে বিপি এটা জানি হচ্ছে 16, আমরা অলরেডি এই যে বিএ এটা জানি কত, এটা হচ্ছে 16। এখন আমাদের লাগবে কোনটা, প্রথমে আমাদের লাগবে কোনটা বলতো, এপি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ না বলতো, এবিসি সমকোণী ত্রিভুজ না, সমকোণী এটার কি সমকোণ না, তাহলে এটা কি এই যে অতিভুজ চাইছে না, তাহলে এপি সমান আমাদের কি আসবে বলো, এপি সমান আমাদের কি আসবে, রুট ওভার অফ এবি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, তো এবি স্কোয়ার প্লাস কি বিপি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, দ্যাট মিনস 8 স্কোয়ার রুট ওভার 8 স্কোয়ার প্লাস হচ্ছে 16 স্কোয়ার, রুট ওভার 8 স্কোয়ার প্লাস হচ্ছে 16 স্কোয়ার, এপি আমরা পেয়ে গেছি। এখন যদি সিএম বের করতে চাই, অলরেডি এটাও জানি 16, এটাও জানি 16, এটাও জানি হচ্ছে আমরা 16। এখন আমাকে কি বের করতে হবে বলতো, সিএম, দ্যাট মিনস এটা, আবার এই এতটুকু কত জানি বলতো, এতটুকু জানি হচ্ছে 8, পুরোটা 16 বাট এতটুকু হচ্ছে 8। তো আমি যদি এখানে সিএমটা বের করতে চাই, তাহলে এই যে সিএম ইকুয়াল টু রুট ওভার এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এমবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস হচ্ছে কি বিসি স্কোয়ার। তো এমবি কত বলো, এমবি এতটুকু কি 8 স্কোয়ার প্লাস বিসি কত 16 প্লাস 16 স্কোয়ার, দ্যাট মিনস 2 ইন্টু এই দুটাকে এখন যোগ করতে হবে, তাই না, এপি প্লাস সিএম, এপি প্লাস হচ্ছে কি বলতো সিএম, তো এইটা প্লাস এটা দুটো তো একই, তাহলে 2 ইন্টু রুট ওভার 8 স্কোয়ার প্লাস হচ্ছে কত 16 স্কোয়ার। তো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, তো ক্যালকুলেটর দিয়ে যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা এখানে কী পাবো বলতো, 2 ইন্টু রুট ওভার 8 স্কোয়ার প্লাস হচ্ছে 16 স্কোয়ার কত আসতেছে 16√5, তো অ্যান্সার হচ্ছে 16√5। তো অনেকের এই ক্যালকুলেটর যাদের নাই, এই 100 mAh বা 99 mAh আছে, তো তাদের অ্যান্সারটা আসবে এরকম 35.77। তো তোমরা জাস্ট অপশনের এই ভ্যালুগুলো উঠে দেখবা কোনটার সাথে মিলে। তো আমি যদি 16√5 বসাই, যে 16√5 দেখো আমার কিন্তু এই যে সেম আসতেছে 35.77। তো এইভাবে অপশন টেস্ট করে তোমাকে তখন একটু দেখতে হবে।
ওকে, এখন এটা দেখো চিত্রে এবি এর উপর বিসি এর লম্ব অভিক্ষেপ। এই যে এবি এর উপর কার লম্ব অভিক্ষেপ বলতো? আচ্ছা, এবি এর উপর বিসি এর লম্ব অভিক্ষেপ। এটা হচ্ছে আমাদের এবি, লম্ব অভিক্ষেপ বের করবো কার? বিসি। তাহলে দেখো আমি যদি একটুখানি দেখাই, এই যে এই বরাবর এইটার উপর লম্ব অভিক্ষেপ কি একটা লম্ব না? আমি তোমাকে দেখাইছিলাম না যে কোনো রেখার উপর যদি একটা রেখার উপর যদি আরেকটার উপর লম্ব হয়, তাহলে বলো তো আমাকে, এই যে এবি আর এসি পরস্পর লম্ব না? তাহলে একটা রেখার উপর, ধরো এই রেখার উপর এই রেখা লম্ব, তাহলে এই লম্ব রেখার যে অভিক্ষেপ হয় সেটা কি শূন্য হয় না? আমি বলছিলাম না, কারণ কোনো দৈর্ঘ্য তো থাকে না, এটা জাস্ট বিন্দু হয়। তাহলে দুটি রেখা যদি পরস্পর লম্ব হয় তাদের লম্ব অভিক্ষেপ কি একটা বিন্দু, ঠিক আছে? দুটি রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে এটা, এই যে লম্ব অভিক্ষেপটা একটা কি বিন্দু, তাহলে বিন্দু যদি লম্ব অভিক্ষেপ হয় তাহলে সেটা কি লম্ব অভিক্ষেপ শূন্য না? তাহলে এই যে এবি এর উপর বিসি এর লম্ব অভিক্ষেপ কত? শূন্য। চিত্রে এবি এর উপর বিসি এর লম্ব অভিক্ষেপ, তাহলে এবি আর বিসি পরস্পর লম্ব, তাহলে এই যে এবি এর উপর বিসি এর লম্ব অভিক্ষেপ, তাহলে এই যে বিসি এর লম্ব অভিক্ষেপটা কত হবে? এই যে এই বিন্দুটা হবে না, এই বিন্দুটা হবে, কিন্তু এই যে বিন্দুটা হবে, ঠিক আছে? এই বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কত হবে বলো তো? শূন্য না, 0 একক। পাইলাম আমরা 0 একক। এখানে বলছে সমকোণী ত্রিভুজের মধ্যমাত্র হয় 6, 7, 8 একক হলে অতিভুজের দৈর্ঘ্য। তো অতিভুজের দৈর্ঘ্য সূত্রটা আমরা কি শিখছিলাম বলো? আচ্ছা, আমরা যেটা শিখছিলাম সেটাই এখানে নিয়ে আসি। তো সমকোণী ত্রিভুজেরটা আমরা শিখছিলাম না, কি শিখছিলাম দেখো, অতিভুজটাকে আমরা বি ধরছিলাম, তাই না? অতিভুজটাকে আমরা বি ধরছিলাম, কোথায় ছিল এটা? একদম 1 নম্বর স্লাইডে আলোচনা করছি। হ্যাঁ, এই যে দেখো, অতিভুজ ছিল কি, এই যে এটা বি ছিল কি অতিভুজ, এই যে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 2/3 ডি স্কোয়ার ই স্কোয়ার এফ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 2/3 ডি স্কোয়ার ই স্কোয়ার এফ স্কোয়ার, তাহলে আমরা বি স্কোয়ার ইকুয়াল টু 2/3 ওই ফর্মুলাটাই ফেলবো, ঠিক আছে? আচ্ছা, কোথায় যদি ওই সূত্রটা ফেলি তাহলে আমরা এখানে কি পাইছিলাম বলতো? বি স্কোয়ার ইকুয়াল টু, বি কি ছিল অতিভুজ, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 2/3 মধ্যমা আছে তিনটা, ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তোমাদের এই সূত্রটা তো লেখার দরকার আছে নাই, কিন্তু ডিরেক্টলি তোমরা মান বসাবা। তাহলে রুট ওভার এখানে আমাদের কি আসবে বলতো? 2/3 রুট ওভার 2/3 ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, ঠিক আছে? তো এখানে আমরা জাস্ট যদি ভ্যালুগুলো বসাই দিই, ডি স্কোয়ার আর এফ স্কোয়ার, ডি স্কোয়ার ই স্কোয়ার এফ স্কোয়ার মানে কি মধ্যমাত্র হয় না? এই তিনটার মানে কি মধ্যমাত্র হয়? দেখো এখানে কি লেখা আছে, এই যে মধ্যমাত্র হয় 6, 6, 7, 8, তাহলে এটা আমাদের কি 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, জাস্ট আর কিচ্ছু না। এখন তুমি যদি এই ক্যালকুলেটর ব্যবহার করে 100 ms বা হচ্ছে 999 ms দিয়ে করতে চাও, এটা দিয়ে তো সবাই পারে, ওটা যদি করতে চাও তাহলে সবার আগে করবা কি, তুমি 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার লিখে ফেলবা। তো 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার, এতটুকু তুলবা, 100 ms বা 999 ms যেটাই হোক, এটা তুলে ইকুয়াল দিবা, ইকুয়াল দিয়ে 2 মাল্টিপ্লাই করবা, 2 মাল্টিপ্লাই করে 3 দিয়ে ডিভাইড করবা, 3 দিয়ে ডিভাইড করে পুরোটারে অ্যান্সারকে রুট করে দিবা। তাহলে রুট করে দিলে তুমি পাইতেছো 9.97, তাহলে 9.97, এটা সমস্যা আমরা পাইতেছি কত? 9.97 অতিভুজ, তাহলে আমরা কত পাইতেছি? 9.97, ঠিক আছে? হলে অতিভুজের দৈর্ঘ্য কত? 9.97, ওকে, এটা আমরা গেল। তারপর হচ্ছে মধ্যমাত্রা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে ও বিন্দুকে বলা হয় মধ্যমাত্রয়। তাহলে ত্রিভুজের কি মধ্যমাত্রয়? মধ্যমাত্রয় মানে কি? এই যে এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, মধ্যমাত্রয় পরস্পরকে কি করে? মধ্যমাত্রয় পরস্পর একটা বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? এই বিন্দুটা হচ্ছে কোনটা? এটা মধ্যমাত্রয় পরস্পর একটা বিন্দুকে ছেদ করে, তো ও বিন্দুকে কি বলা হয় বলতো? মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে কি ভরকেন্দ্র, তাই না? এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র। তো একটু আগে শিখে আসছি কিন্তু ভরকেন্দ্র, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র, ভালো মতো একটু আগে শিখে আসছি। এবিসি ত্রিভুজে বি সূক্ষ্মকোণ হলে নিচের কোনটি সঠিক? তাহলে এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ, তাহলে ত্রিভুজের এই যে বি কোনটা সূক্ষ্মকোণ? আচ্ছা, আমি একটু তাহলে যেভাবে শিখেছিলাম এ বি সি, এই বি কোনটা সূক্ষ্মকোণ? যদি বি কোনটা সূক্ষ্মকোণ হয় তাহলে আমাদের কি হবে বলতো? এসি স্কোয়ার ইজ গ্রেটার দেন এবি স্কোয়ার বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। কেমনে লিখলাম? কারণ বি সূক্ষ্মকোণ, বি এর অপোজিট আছে কি এসি, তাহলে এসি স্কোয়ারটা ছোট হবে, সরি বড় কেন লিখতেছি, ছোট হবে। এসি স্কোয়ারটা যেহেতু সূক্ষ্মকোণ ছোট হবে, তাহলে ছোট, তাহলে আমাদের ছোট কি বলতো? ছোট কি এসি স্কোয়ার, এসি স্কোয়ার লেস দেন এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অপশন এই নাম্বারটা কারেক্ট। যেহেতু আমাদের বি সূক্ষ্মকোণ, তাহলে বি এর অপোজিট কি এসি, তাহলে এসির স্কোয়ার হবে বাকি দুটা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের থেকে ছোট, সমকোণ হলে সমান এবং স্থূলকোণ হলে বড়। আশা করি এটা বুঝতে পারছো। এরপরেরটা দেখো, তাহলে এটা আসলে আমাদের একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা কি ব্রহ্মগুপ্তের উপপাদ্য। তো ব্রহ্মগুপ্তের উপপাদ্য বলে
যে বিএমসি মানে কর্ণ দুইটা যদি পরস্পর লম্ব হয়, যেমন এই একটা কর্ণ আর এই একটা কর্ণ, কর্ণ দুইটা পরস্পর কি লম্ব না? দেখো এই যে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, কর্ণদ্বয় পরস্পর কি লম্ব। তো কর্ণদ্বয় যদি পরস্পর লম্ব হয় তাহলে ওই ছেদবিন্দু থেকে অপর বাহুর উপর যদি একটা লম্ব টানো, এখানে বলেই দিছে যে এই যে এখান থেকে দেখো এমই লম্ব এবি, তাহলে এই যে এবি এর উপর এমই লম্ব, তাহলে এই বাহুটাকে অপর বাহুতে বর্ধিত করলে এইটা আর এটা কি হবে সমান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সিএফ ইকুয়াল টু হচ্ছে ডিএফ। এটা হচ্ছে আমাদের কার উপপাদ্য? ব্রহ্মগুপ্তের উপপাদ্য। কি ভাইয়া উপপাদ্যটা কি? কর্ণদ্বয় যদি পরস্পর একটা বিন্দুতে ছেদ করে, কর্ণদ্বয় যদি পরস্পর লম্ব হয়, হয়েছে লম্ব, এই যে কর্ণদ্বয় পরস্পর লম্ব যদি হয়, তাহলে ওই যে বিন্দুতে ছেদ করবে, ছেদবিন্দু থেকে যে অপর রেখার উপর অঙ্কিত লম্ব, সেই অঙ্কিত লম্ব যদি এটা হয়, তাহলে এই লম্বকে বর্ধিত করলে সেটা যেই বাহুর উপর যাবে সেই দুইটা বাহু কি হয়ে যায়, সমদ্বিখণ্ডিত হয়ে যায়। এটাই ছিল ব্রহ্মগুপ্তের উপপাদ্য। সিএফ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডিএফ হবে। তো এখন দেখো উপরের চিত্রের আলোকে নিচে চলতে গেছে, এটা হচ্ছে আমাদের আবার টলেমির উপপাদ্য, ঠিক আছে? তো টলেমি কি বলছে দেখো, টলেমি বলছে যদি হচ্ছে আমাদের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দ্যাট মিনস এসি ইন্টু এই যে এসি ইন্টু বিডি, মানে কর্ণদ্বয়ের গুণফল, কোনো একটা বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের গুণফল সমান সমান হবে, কর্ণদ্বয়ের গুণফল মানে কর্ণদ্বয় নিয়ে গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এইভাবে লিখে আছে। বাট তুমি সহজে মনে রাখো কর্ণদ্বয়ের গুণফল হবে এই যে বিপরীত সাইড দ্বয়ের গুণফল, দ্যাট মিনস এবি ইন্টু এডি, বিসি ইন্টু এডি, দ্যাট মিনস বিসি ইন্টু এডি। তাহলে বিসি আর এডি এই দুইটা বিপরীত সাইড ছিল, আর দুটা বিপরীত সাইড কি ছিল বলতো, এইটা আর এইটা। তাহলে এবি ইন্টু ডিসি প্লাস হচ্ছে কি এবি ইন্টু ডিসি। এটা কে বলছে বলো, এটা কে বলছে? এটা আমাদের বলছে হচ্ছে টলেমি, ঠিক আছে? তো এখানে টলেমির উপপাদ্যটা আছে না, এসি ইন্টু বিডি প্লাস হচ্ছে এবি ইন্টু সিডি, ওই তো ধরো ডিসি লিখছি আমি, বাট ওই সিডি আর ডিসি তো একই কথা, তাহলে এটার সাথে যদি মিলিয়ে লিখি তাহলে এবি ইন্টু সিডি, ঠিক আছে? আর বিসি ইন্টু এডি, তো এই যে সি নাম্বারটা হচ্ছে অপশন, টলেমির উপপাদ্য, ঠিক আছে? এখন আমরা যদি এইখান থেকে দেখি, এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের একটা উপপাদ্য ছিল। অ্যাপোলোনিয়াস বলছে যদি আমাদের এটা একটা ত্রিভুজ হয়, উপপাদ্যটা আগে বলি। অ্যাপোলোনিয়াস কি বলছে? অ্যাপোলোনিয়াস বলছে যদি এটা আমাদের একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের যদি একটা মধ্যবিন্দু হয়, ঠিক আছে, এটার নাম দিই এ বি সি। তো যে কোনো একটা বাহুর উপর এই মধ্যবিন্দু যদি হচ্ছে এটা, তাহলে ওই বাহুর উপর অঙ্কিত লম্ব যদি এটা ডি হয়, তাহলে দেখো আমাদের এবিসি হচ্ছে ত্রিভুজের মধ্যবিন্দু কি হচ্ছে বলো, ডি। তাহলে এখান থেকে এই ওই দৈর্ঘ্যটা পাবো কি বিডি, আর এই যে এখান থেকে এটা কি পাবো, মধ্যমা। তাহলে আমরা এই যে কোনো দুই বাহুর বর্গ, তাহলে যে কোনো দুই বাহুর বর্গ মানে কি বলতো, আমরা যদি নিই এবি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার, তৃতীয় বাহুর সমান হবে 2 ইন্টু তৃতীয় বাহুর অর্ধেক, দ্যাট মিনস কি এডি স্কোয়ার প্লাস ওই মধ্যবিন্দুতে অঙ্কিত মধ্যমা, দ্যাট মিনস এডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার, ঠিক আছে? কোনো ত্রিভুজে, আচ্ছা এখানে না লিখে নিচে লিখি, একটু নিচে লিখি, এটা যদি হয় এ, আবার বলতে লিখতেছি। তো এবিসি যে কোনো ত্রিভুজ, ডি হচ্ছে তাদের মধ্যবিন্দু, এডি হচ্ছে মধ্যবিন্দুতে অঙ্কিত মধ্যমা। তাহলে এখানে আমাদের কি বলছে, এটা অ্যাপোলোনিয়াস বলছে যে এবি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার, দ্যাট মিনস যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গ, তৃতীয় বাহুর অর্ধেক 2 ইন্টু তৃতীয় বাহুর অর্ধেক মানে কি বিডি স্কোয়ার প্লাস হচ্ছে ওই অর্ধেক কি মধ্যবিন্দু করে না, অর্ধেক কে করে, মধ্যবিন্দু, ওই মধ্যবিন্দুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, দ্যাট মিনস এডি স্কোয়ার তার দ্বিগুণের সমান, এইটাই আর কি। তো এখানে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে PQRS, এই এস হচ্ছে গিয়ে কি মধ্যবিন্দু, তাহলে এসপি হচ্ছে কি আমাদের মধ্যবিন্দুর অর্ধেক, আর এই যে এস কিউ এটা হচ্ছে আমাদের কি এই যে এডি এর সমান না, এডি এর সমান। তাহলে আমাদের এই যে বিপরীত সাইড এই যে পিকিউ আর পিআর এই দুটার স্কোয়ার হবে পিকিউ স্কোয়ার আর আর কিউ স্কোয়ার, এই যে পিকিউ স্কোয়ার আর আর কিউ স্কোয়ার হবে এই যে অর্ধেক এই যে এসপি স্কোয়ার, এই যে পিএস স্কোয়ার বা এসপি স্কোয়ার একই কথা, পিএস স্কোয়ার আর এই মধ্যবিন্দু থেকে অঙ্কিত বর্গের সমান, দ্যাট মিনস এই যে এস কিউ স্কোয়ার, তার মানে এটা কারেক্ট, এক নম্বরটা কারেক্ট। আর এটা একটা সমকোণী ত্রিভুজ না, এটা একটা কি সমকোণী ত্রিভুজ, দেখেই বোঝা যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে অতিভুজ কোনটা বলো তো, এই যে অতিভুজ কোনটা, পিআর না, অতিভুজ কোনটা বলো, এখানে কিন্তু অতিভুজ হচ্ছে পিআর, তাহলে পিআর স্কোয়ার
ঠিক আছে, তাহলে এখন আমাদের আসলে অতিভুজ চাই না, আমাদের লম্ব চাইছে, এই যে লম্ব চাইছে। এই যে পি কিউ স্কোয়ার লম্ব স্কোয়ার এটা সমান সমান হবে কি অতিভুজ স্কোয়ার, অতিভুজ কি পি আর স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার, ভূমি কি আর কিউ স্কোয়ার। তো এটাও কারেক্ট। ঠিক আছে, 3 নম্বরটা পি আর রেখার উপর পি কিউ এর লম্ব বিক্ষেপ। তাহলে আমি যদি এটা দেখাই যে পি আর রেখার উপর, তাহলে কার উপর, এই যে পি আর রেখার উপর কার লম্ব বিক্ষেপ, এই যে পি কিউর লম্ব বিক্ষেপ। ঠিক আছে, পি আর রেখার উপর পি কিউ এর লম্ব বিক্ষেপ। তাহলে এই যে এই রেখার উপর এই রেখার ছায়া, এই বরাবর যদি একটা লাইট মারো সেই ছায়াটা কোথায় পড়বে বলো তো, এই বরাবর যদি একটা লম্ব টানো তার সমান না। এই যে রেখা এটার যদি ছায়াটা ফেলতে চাও তাহলে জাস্ট কি হবে বলো, যার উপর লম্ব বিক্ষেপ তার উপর একটা লম্ব টানিয়ে দেবো, জাস্ট এই যে একটা লম্ব টেনে দিল, এই পাদবিন্দু আর এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। তাহলে কি এসপি না, এসপি। তাহলে পি আর রেখার উপর পি কিউ এর লম্ব বিক্ষেপ কি পিএস বা এসপি, তিনটাই কারেক্ট। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা, ক খ গ, তিনটাই কারেক্ট। আশা করি বুঝতে বুঝছো। এরপরটা দেখো এখান থেকে কি বলছে, ত্রিভুজ এবিসি এ এডি বিই সিএফ মধ্যমা। তাহলে আমাদের কি বলছে, এডি বিই আর সিএফ, এই যে এডি বিই আর এই যে সিএফ তিনটা মধ্যমা দেওয়া আছে, তিনটা মধ্যমা এবিসি সমকোণ। তাহলে এই যে এই কোণটা দেওয়া আছে এবিসি সমকোণ এবং এসি অতিভুজের ক্ষেত্রে, তাই এসি হচ্ছে আমাদের অতিভুজ। তো এই যে ত্রিভুজটা এখানে দেওয়া আছে এটার ক্ষেত্রে, তো দেখো তো এই যে একটা মধ্যমা হচ্ছে আমাদের ডি, সেটা কোনটা, এই যে এইটা। ঠিক আছে, আরেকটা মধ্যমা হচ্ছে এফ, সেটা কোনটা, এটা। আরেকটা মধ্যমা হচ্ছে কি ই, সেটা কোনটা, এটা। ওকে, তো আমরা তো জানি এখন যদি আমি ডি স্কোয়ার বের করতে চাই তাহলে ডি স্কোয়ার, এই যে ডি স্কোয়ার সমান সমান কি হবে শিখাইছি না, যদি ডি বের করতে চাই 2, তাহলে ডি এর বিপরীত পাশে দুইটা বাহু কোনটা, সি আর বি। তাহলে 2 ইন্টু সি স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস হচ্ছে কি এই যে ডি এর সাথে ডি এর বরাবর বাহু কোনটা, এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। বাট এই জিনিস কি এখানে আছে, এখানে সি স্কোয়ার আর বি স্কোয়ার থাকার কথা, এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তার মানে 1 নম্বর অপশনটা কারেক্ট। 2 নম্বর অপশনটা হ্যাঁ কারেক্ট, কারণ আমরা জানি বাহুগুলার বর্গের যোগফল সমান 4 ইন্টু ডি স্কোয়ার স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা কারেক্ট। আবার এখানে এ কি বলতো, এ কি, এ হচ্ছে ধরো ভূমি, অতিভুজ কি বি আর লম্ব হচ্ছে সি। তাহলে আমরা এই ভূমি স্কোয়ার যদি লিখতে চাই এ স্কোয়ার কি হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাও কারেক্ট। 1 আর 2 কারেক্ট। তারপরে আমাদের কত বলতো, 1 আর 2 সরি 1 আর 2 না 2 আর 3 কারেক্ট। আমাদের কত কারেক্ট, 2 আর 3, এই যে 2 আর 3 কারেক্ট হইলো আমাদের 21 নম্বরটা শেষ। 22 নম্বরটা দেখো, এ ইকুয়াল টু 20 একক, বি ইকুয়াল টু 25 একক এবং সি ইকুয়াল টু 15 একক হলে ডি স্কোয়ারের মান। তো আমরা তো জানি ডি স্কোয়ার, তো ডি স্কোয়ার ইকুয়াল টু যদি চিত্রটা এঁকে নাও তাহলে সহজ হবে। তো আবার ওইখানে আমরা লিখছিলাম তাই না, আমরা ওইখানে লিখছিলাম। তো এই যে ডি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি বলো তো, ডি স্কোয়ার ইকুয়াল টু জানি আমরা 2 ইন্টু যারটা বের করবে তার বাহুটা মাইনাস হবে, 2 ইন্টু বি স্কোয়ার প্লাস হচ্ছে কি সি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার বাই হচ্ছে 4। একটু আগে কিন্তু লিখছি দেখো, এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, এটাই কিন্তু লিখছি 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। এখন জাস্ট মানগুলো যদি বসায় দিই তাহলে 2 ইন্টু বি এর মান কত 25 স্কোয়ার প্লাস সি এর মান কত 15 স্কোয়ার মাইনাস এ এর মান কত 20 স্কোয়ার ডিভাইডেড বাই কত 4। তো এটা যদি ক্যালকুলেটারে বসাই, যে কোনো একটা ক্যালকুলেটার, তো 99 ms বা 100 ms এর প্রসিডিউরটাই আমি তোমার বলতেছি। ফার্স্ট অফ অল কি করবা, 2 ইন্টু 25 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার লিখবা, 2 ইন্টু 25 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার এটা লিখবা, লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিবা মাইনাস 20 স্কোয়ার লিখবা, লিখে একটা ইকুয়াল চেপে দিবা, ইকুয়াল চাপছো ডিভাইডেড বাই কত করবা বলো তো 4 করে দিবা। এটা 325 আসছে, এটা কি ডি স্কোয়ার। সো ডি স্কোয়ার ইকুয়াল টু কত আসছে 325। এখন তুমি যদি ডি বের করতে চাও তাহলে ডি ইকুয়াল টু কি রুট আওয়ার 325। সো এখান থেকে যদি আমি করি তাহলে রুট অ্যান্সার, রুট দিয়ে জাস্ট অ্যান্সার চাপবা, তাহলে 5√13। ঠিক আছে, আচ্ছা ডি স্কোয়ারই চাইছে, ডি চাই না। আচ্ছা যদি ডি চাইতো তাহলে হচ্ছে আমরা 325 দিয়ে দিতাম। আচ্ছা ডি স্কোয়ার চাইছে 325, অপশনে আমাদের আসছে 325। ঠিক আছে, ওকে। তো একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার এবং প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে এর মান নিচে করো। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর হচ্ছে মধ্যমার দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমরা তো জানি কি বলতো, আমরা জানি হচ্ছে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস হচ্ছে ই স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা দেখো যেহেতু তিনোটা বাহুর দৈর্ঘ্যই এ, তাহলে আমরা এখানে পাবো 3 এ স্কোয়ার ইন্টু 3 এ স্কোয়ার, এখানে 4, যেহেতু প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, ডি স্কোয়ার ই স্কোয়ার এফ স্কোয়ার, তাহলে আমরা এখানে 4 ইন্টু 3 ইন্টু 2 স্কোয়ার, এটাই তো পাবো তাই না। তাহলে এই যে ধরো এটা 2, এটাও 2, তাহলে 3 ইন্টু 2 স্কোয়ার,
ওকে, আমাদের এখানে এ লাগবে, এখানে আমরা 3 3 9 পাবো, তাহলে আমরা a স্কোয়ার ইকুয়াল টু পাইতেছি হচ্ছে উপরে 4 ইন্টু 3 ইন্টু 2 2 4 4 ডিভাইডেড বাই হচ্ছে 9। তো এটাকে রুট করে দিলেই আমরা এ পেয়ে যাবো, তো এটাকে রুট করে দিলেই আমরা কি পেয়ে যাবো, এ পেয়ে যাবো। তো আমি এই জিনিসটা জাস্ট একটুখানি মুছে দিই, তাহলে এটাকে রুট করে দিলে আমরা এ পেয়ে দিতেছি। তো আমরা জাস্ট এখানে যদি রুটটা করে দিই, তাহলে যদি রুটটা করে দিই তাহলে 4 ইন্টু 3 ইন্টু 4 ধরো এরকম, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 9, তারপরে রুট করবো অ্যান্সারকে। তো অ্যান্সারকে রুট করলে আমাদের কত আসছে 2.31 সেন্টিমিটার, 2.31 সেন্টিমিটার। তো এখানে আমরা পাইতেছি হচ্ছে 2.31 সেন্টিমিটার। ঠিক আছে, শেষ 24 নাম্বারটা, চিত্রে ও ত্রিভুজের ভরকেন্দ্র, ত্রিভুজের ভরকেন্দ্র এই বলেই দিছি, একটু আগে আমি বলছি। তাহলে পিও ওএল, এই যে পিও ওএল 2:1 শেষ, আমি তোমাকে বলছি এটা কিন্তু বলে দিছি। এই যেভাবে আবার ধরো কিউ ও ওএন এটা ছিল 2:1, আবার হচ্ছে এই যে আর ও এটাও ছিল 2:1। তো আমাদের এখানে বলছে পিও অনুপাত ওএল, তাহলে 2:1 কোনটা, 2:1 এটা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তো এর ভেতর থেকে তোমাদের চ্যাপ্টার 3 এর যা কিছু আছে ভাই আমি কমপ্লিট করে দিচ্ছি, তুমি জাস্ট পেপারটা খুলো, সবগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করো। বলো এই 24টা করার পরে প্লাস আমার ক্লাসটা করার পরে কয়টা জ্যামিতি তুমি পারো না? 3টা কোয়েশ্চেন যদি এখান থেকে আসে, 4টাই আসুক না কেন, পারবা না বলো তো, পারবা না? 3টা কোয়েশ্চেন বুঝো, 25টার মধ্যে 3টা কোয়েশ্চেন এখান থেকেই আসবে, যা বলছি তার মধ্যে থেকে জাস্ট একটু টেস্ট পেপারটা প্র্যাকটিস করো। পারবা না? পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই লাইক করো, ঠিক আছে, আর ভিডিওতে কমেন্টে বর্ণনা বসায় দাও। দেখা হবে পরবর্তী ক্লাসে।